লেখিকা গোপা ভট্টাচার্যের বেলা শেষে। দুরন্তর কামরায় অসংখ্য অচেনা সহযাত্রীর সঙ্গে আজ দীর্ঘ ২১ বছর পর একাঙ্ক্ষী দীঘার উদ্দেশ্যে রওনা হলো। ডান দিকের জানালা ধারের সিটে বসে চলন্ত ট্রেনের দোলায় অজান্তেই স্মৃতির দুয়ার খুলে একে একে সব ঘোলাটে স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠল। কাচের জানালার বাইরের পিছিয়ে যাওয়া ছুটন্ত গাছপালার ছোটাছুটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল একাঙ্ক্ষী। মুহূর্তগুলো ঠিক এইভাবেই ছুটে পালিয়ে যায়, ইচ্ছে করলেও কেউ ধরে বেঁধে রাখতে পারে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একাঙ্ক্ষী চোখের চশমাটা খুলে ভাঁজ করে নেয়। কাঁধের ব্যাগের ভেতর থেকে চশমার বাক্সটা বের করে তার মধ্যে চশমাটা রেখে ব্যাগে ঢুকিয়ে রাখল। ২১ বছর আগে বিয়ের পরপর এই একই ট্রেনে দীঘা এসেছিল। তবে সেদিন একা ছিল না, সঙ্গে ছিল তার প্রাণপ্রিয় মানুষটি, যার সঙ্গে পায়ে পায়ে পথ চলার স্বপ্ন দেখেছিল একদিন। না, সেই স্বপ্ন টেকেনি। বছর ২ ঘুরতে না ঘুরতেই ভেঙে চুরমার হয়ে গেল। তার স্বপ্নে মোড়ানো বৈবাহিক জীবনের খাতা চিরকালের মতোই বন্ধ হয়ে গেল। বিহানের সঙ্গে দীর্ঘ ৫ বছর ভালোবাসার বন্ধনে জড়িয়ে থেকেও তাকে ঠিক চিনতে পারেনি একাঙ্ক্ষী। বিয়ের পর নানা অজুহাতে তাকে হেনস্থা করা থেকে আরম্ভ করে তাকে রীতিমতো দমিয়ে রাখত বিহান এবং তার পরিবার। দিনের পর দিন শারীরিক এবং মানসিক নির্যাতন বেড়েই চলছিল। এতদিন যদিও নিজের বলতে একমাত্র তার বৃদ্ধ বাবা ছিলেন, একাঙ্ক্ষীর বিয়ের ১ বছরের মাথায় তিনিও মারা যান। অতএব বিহানের পরিবারের সঙ্গে মানিয়ে চলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। এত অত্যাচারের পরও মাটি কামড়ে পড়ে থাকে সেখানে। ১ বছরের মাথায় এসে বিহান যখন জানতে পারল একাঙ্ক্ষী অন্তঃসত্ত্বা, বাচ্চাটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগলো। সঙ্গে ছিল তার গোটা পরিবার। এক্ষুনি বাচ্চা এলে তার দায়িত্ব বিহান কিছুতেই নিতে পারবে না, সরাসরি জানিয়ে দেয় বিহান এবং তার মা। তাই তার ভ্রূণকে হত্যা করতে হবে। এতদিন সব অত্যাচার সহ্য করেও এটা কিছুতেই মেনে নিতে পারেনি একাঙ্ক্ষী। তার সন্তানকে কিছুতেই মারতে দেবে না। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এক রাতের অন্ধকারে একাঙ্ক্ষী এক কাপড়ে বেরিয়ে এসেছিল। ২ দিন তার সহপাঠী সন্ধ্যার বাড়িতে কাটিয়ে নিজ শহর ছেড়ে অজানা ঠিকানায় অনেক দূরে চলে এসেছিল। কেউ যেন হদিশ না পায় সেভাবেই নিজেকে আড়ালে নিয়ে গিয়ে অবশেষে এক প্রত্যন্ত গ্রামে এসে মাথা গোজার ঠাঁই খুঁজে নিল। শিক্ষাগত যোগ্যতা ছিল বলেই কিছুদিনের মধ্যেই সেই গ্রামে এক প্রাইমারি স্কুলে চাকরিও পেয়ে গেল। তার জীবনের দুঃখজনক কাহিনী শুনে সমব্যথী গ্রামবাসীরা একাঙ্ক্ষীর পাশে ঢাল হয়ে দাঁড়ালো। যথাসময়ে সেই গ্রামের হাসপাতালে জন্ম নিল একাঙ্ক্ষীর এক ফুটফুটে কন্যা সন্তান। জন্মক্ষণে প্রচুর বৃষ্টি হয়েছিল বলে গ্রামবাসীরাই তার নাম দিল বৃষ্টি। হ্যালো ম্যাডাম, হঠাৎ টিটির ডাকে চমকে উঠল একাঙ্ক্ষী। ভাবনার জাল কেটে গেল তক্ষুনি। দেখি টিকিটটা। একাঙ্ক্ষী অ্যান্ড্রয়েড মোবাইল থেকে টিকিটটা স্ক্রিনে বের করে মোবাইলটা টিটির দিকে এগিয়ে দিল। ওকে, ঠিক আছে। টিটি মোবাইলটা একাঙ্ক্ষীর হাতে ফিরিয়ে দিয়ে অন্য যাত্রীর দিকে এগিয়ে গেল। প্রায় বিকেল ৩টে, ৩:৩০ নাগাদ দীঘায় এসে পৌঁছল দুরন্ত। ধীরে ধীরে সহযাত্রীদের পেছন পেছন একাঙ্ক্ষী নেমে এলো দীঘার প্ল্যাটফর্মে। লাগেজ বলতে একটা বড় কাঁধের ব্যাগ আর একটি ছোট লেডিস ব্যাগ। ২ দিন কাটিয়ে ফিরে যাবে, তাই এত বোঝাই করে জামা কাপড় এনে কি হবে। আগেরবার অবশ্য বিশাল একটা ট্রলি ব্যাগ আর একটা বড় কাঁধের ব্যাগ ছিল। সেবারের কথা ছিল সম্পূর্ণ আলাদা। একে নতুন বিয়ে হয়েছে, তার উপর বয়সটাও কম ছিল। প্রথমবার সমুদ্রে এসেছিল, তাও আবার প্রিয় মানুষটির সঙ্গে। এই খুশির আনন্দে আত্মহারা ছিল। স্টেশনের বাইরে এসে গেটের সামনে এসে দাঁড়াতেই
জন কয়েক ড্রাইভার এসে একাঙ্ক্ষীকে জিজ্ঞেস করলো কোথায় যাবে। একাঙ্ক্ষী এইবার দীঘা থেকে কিছু দূরে তাজপুরে যাবে বলেই ভেবে এসেছে, তাই একটা ট্যাক্সি ড্রাইভারকে সেটাই জানালো। যথারীতি ট্যাক্সি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। সুন্দর পিচ রাস্তা ধরে ফাঁকা রাস্তায় হাই স্পিডে এগিয়ে যাচ্ছে যান। পেছনের সিটে বসে জানালার কাঁচটা নামিয়ে দিল একাঙ্ক্ষী। কার্তিক মাসের এক দমকা শীতল হাওয়া এসে কপালের আধ কাঁচা পাকা চুল উড়িয়ে দিল আপন খেয়ালিতে। অকস্মাৎ স্মৃতির ঝাঁপ খুলে বিহানের খুনসুটির কথা মনে করিয়ে দিল। এক সময় বিহান একাঙ্ক্ষীর একমাথা ঝাঁকড়া কোকড়ানো চুল নিয়ে খেলতে কি ভীষণ যে ভালোবাসত। চুলগুলো হঠাৎ এলোমেলো করে দিতেই একাঙ্ক্ষী রেগে যেত, আর সেখানেই সে খুব মজা পেত, আর সেটাই বারবার করত। নিজের মনে হেসে উঠল একাঙ্ক্ষী। সব কেমন ইতিহাস হয়ে গেল। কোথায় হারিয়ে যায় মধুমাখা দিনগুলো। স্মৃতিরা তবু ফিরে আসে, মনে করিয়ে দেয় আনন্দঘন মুহূর্তের কথা। ম্যাম, আপনার হোটেলের ঠিকানায় পৌঁছে গেছি আমরা। ট্যাক্সিটা গন্তব্যে এসে দাঁড়িয়ে পড়েছে। ও আচ্ছা। একাঙ্ক্ষী ব্যাগের থেকে পার্সটা বের করে ভাড়াটা মিটিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। গাড়িটা একাঙ্ক্ষীর পাশ কাটিয়ে বেরিয়ে যায়। অস্তগামী গোধূলির রক্তিম আভা সমুদ্রের ঢেউগুলোর গা ছুঁয়ে যাচ্ছে। সোহাগে আবেগে চঞ্চল হয়েছে সমুদ্র। বড় বড় ঢেউ এসে আছড়ে আছড়ে পড়ছে বেলাভূমিতে। অদম্য জোয়ারে সমুদ্র ফুলে ফেপে উঠছে ক্রমশ। একাঙ্ক্ষী একাকী সৈকতের ধার দিয়ে হেঁটে চলেছে আপন মনে। একাকী থাকলে হারিয়ে যাওয়া মুহূর্তগুলো নতুন করে ভাবনার জাল বনে মনে। স্মৃতির পাতাগুলো আবার স্পষ্ট হয়ে ওঠে মনোদর্পণে। কোনো সময় আনন্দে মন উদ্বেল হয়ে ওঠে, আবার কোনো সময় বিষাদ মেঘে মন ছেয়ে যায়। অশ্রু জলে সিক্ত হয় হৃদয়। অনেকদিন পর একাকিত্বের প্রশ্রয়ে একটা শূন্যতা গ্রাস করছে একাঙ্ক্ষীকে। এই উত্তাল ঢেউ এসে যেন বুকের অন্তঃস্থলে ঘুমন্ত হাহাকারকে জাগিয়ে তুলছে বারবার। জোয়ারের শব্দের সঙ্গে ভেসে আসছে কত স্মৃতি। ওই বুঝি বিহান ডাকছে সেইবারের মতো। সমুদ্রে নামতে খুব ভয় করছিল। বিহানও ছাড়ার পাত্র নয়। সৈকতে হরিণীর ন্যায় ছুটতে থাকা একাঙ্ক্ষীকে কিছুক্ষণের মধ্যেই ধরে এনে কোলে তুলে নিল বিহান। ঠোঁটে ঠোঁট রেখে যৌবন খেলায় মগ্ন হলো অনেকক্ষণ। সমুদ্রের জোয়ার আর তাদের নবযৌবনের জোয়ার মিলেমিশে একাকার হয়ে গেল। বাহুবল্লরীতে আত্মসমর্পণ করল একাঙ্ক্ষী। তাকে কোলে নিয়েই এগিয়ে যায় বিহান সমুদ্রের জলোচ্ছ্বাসের দিকে। মেতে ওঠে দুই তনু মন। উত্তাল হয় সমুদ্র। উন্মাদনায় সমুদ্র মোহনায় গিয়ে মিলেমিশে এক হয়। নোনা জলে কামনার নোনতা ঘাম মিশে এক হলো একরাশ প্রশান্তিতে। আজ জনহীন সমুদ্র পার, কেউ কোথাও নেই। মনে হয় যেন এই বিশ্ব সংসারে প্রকৃতির সঙ্গে এক জোড়া নারী পুরুষ অনন্তকাল ধরে লীলা করে আসছে। একাধারে মিলন হয় সমুদ্র নদীর, আবার দিবারাত্রির আলো আধারের বুকে মিলন হয় দুই প্রেমীর। ত্রিভুজ মিলনের সাক্ষী হয়ে থাকে সন্ধ্যাকাশের পূর্ণিমার চাঁদ আর নিশ্চুপ তারারা। আজও আকাশে পূর্ণিমার চাঁদ একই রকম চন্দ্রালোকের মায়াবী আলোর আঁচল বিছিয়ে দিয়েছে সন্ধ্যার সমুদ্র তটে। আছে আকাশ ভরা তারা, আছে সমুদ্রের উচ্ছ্বাস, আছে একাঙ্ক্ষী। নেই শুধু বিহান, আর নেই সেই সেদিনের দুই প্রেমীর প্রেমের কোনো অস্তিত্ব। বালুচরে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে একাঙ্ক্ষী। হাজার প্রশ্নমালা তার মনে খেলা করে যায়। ইচ্ছে করে ওদের চিৎকার করে বলে, তোমরা তো একইভাবে মিলেমিশে আছো অনন্তকাল ধরে, তাহলে কেন আমি আজ রিক্ত, কেন আমার জীবন শূন্য হলো? প্রাণ খুলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো। কোনোদিন চিৎকার করে কান্নার সুযোগ পায়নি সে।
আজ নির্জনতার কোলে বসে জোরে জোরে কেঁদে উঠল এক প্রেম বঞ্চিতা অভাগিনী নারী। সমুদ্রের বুক চিরে সেই কান্না অতল গভীরে তলিয়ে যেতে লাগলো। আকাশ ভেদ করে অন্তরালে মিলিয়ে গেল বুক বিদীর্ণ করা বিষাদের আর্তনাদ। পরীক্ষার শেষে হস্টেল প্রায় ফাঁকা, সকলে নিজের বাড়িতে চলে গেছে। বৃষ্টির রুমমেট দুজনও চলে গেছে। গধূলি বেলায় একাকী হস্টেলের লনে পায়চারি করতে করতে আজ অনেক দিন পর নিজের মায়ের কথা মনে পড়ছে তার। মাকে তার চেনা হলো না কোনো দিন। ছোটবেলায় কাছে থেকেও মায়ের মনের নাগাল পায়নি। গুরুগম্ভীর মায়ের মমতার চেয়েও দায়িত্ব পালনের দিকে বেশি ঝোঁক দেখেছে সে। গ্রামের স্কুলে পড়াকালীন সহপাঠীদের অনেককে মাকে নিয়ে কুমন্তব্য করতে শুনেছে। ওকেও বেজন্মা বলে শুনতে হয়েছে অনেকবার। এর মানে কি সেটা নাবালিকা বৃষ্টি জানত না, তবে সেটা যে বাজে কিছু সেটা অনুমান করতে পেরে অপমান বোধ করত সে। সেই থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল। তাই কোনো বন্ধুও ছিল না তার। একদিন স্কুল থেকে ফিরে এসে নিজেকে স্থির রাখতে না পেরে একাঙ্ক্ষীকে বলে, মা, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? কি বলো? ভাত বাড়তে বাড়তে একাঙ্ক্ষী মেয়েকে বলে, মা, বেজন্মা মানে কি? হঠাৎ মেয়ের মুখে এমন প্রশ্ন শুনে একাঙ্ক্ষীর বুক কেঁপে উঠল। ভাতের থালাটা বৃষ্টির দিকে এগিয়ে দিয়ে বিস্ময়ে বলল, এ কি ধরনের প্রশ্ন বৃষ্টি? এর মানে জানতে চাওয়ার কারণটা আগে বল শুনি। মুখটা নিচু করে বৃষ্টি বলে, স্কুলের সবাই আমাকে বেজন্মা বলে খ্যাপায় মা। কেউ আমার সঙ্গে মেশে না, ভালো করে কথা বলে না, আমার কোনো বন্ধু নেই। রাগে দুঃখে অপমানে ফুপিয়ে কেঁদে ওঠে বৃষ্টি। মেয়ের এহেন কথা শুনে একাঙ্ক্ষীর পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো উপলব্ধি হলো। ছুটে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে ছলছল চোখে বলল, ওরা ভুল কথা বলে মামনি। তুমি একটু বড় হলেই তোমাকে আমি সব বুঝিয়ে বলবো, কেমন? মায়ের কথা শোনো, ওদের কথায় কান দিও না। তুমি নিজের পড়ায় মনোনিবেশ করো। আমি কাল হেডমাস্টারের সঙ্গে কথা বলবো, কেমন? নিজের স্কুলের ছেলে মেয়েরা নিজের মেয়েকে দিনের পর দিন অপমান করে চলেছে, অথচ এ তার অজানা। একাঙ্ক্ষীর মাথায় আগুন জ্বলে উঠল। পরদিনই স্কুলে গিয়ে বাচ্চাদের বিরুদ্ধে কমপ্লেন লিখে হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন জমা দিল একাঙ্ক্ষী। সেদিন হেডমাস্টার ক্লাসে গিয়ে বাচ্চাদের বকাঝকা করাতে বৃষ্টিকে বেজন্মা বলার ওদের আর সাহস হয়নি। তবে বৃষ্টির মনের প্রশ্নের বীজ একদিন অঙ্কুরিত হয়ে চারা গাছে পরিণত হলো। বেজন্মা শব্দের মানেটা বোঝার মতো বয়স ইতিমধ্যে হয়েছে তার। তাই ক্রমশ একাঙ্ক্ষীর থেকে নিজেকে গুটিয়ে নিল। দিনে দিনে মা মেয়ের মধ্যে এক অদৃশ্য দূরত্ব বাড়তে লাগলো। মাধ্যমিকে অসাধারণ রেজাল্ট করল বৃষ্টি। পরবর্তী পড়ার খরচ বাবদ গভর্নমেন্ট স্কলারশিপ দেবে, এই সুযোগকে হাতছাড়া না করে কাজে লাগালো বৃষ্টি। মনে মনে ভাবল, মায়ের থেকে দূরে যাওয়ার এই একমাত্র সুযোগ। তাই গ্রাম ছেড়ে বাইরে যাওয়ার সিদ্ধান্তটা একাঙ্ক্ষীকে জানালো। বাঁচার একমাত্র সম্বলকে কাজছাড়া করার কথা একাঙ্ক্ষী কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। মেয়ের ইচ্ছের উপর নিজের জোর খাটাবে সেটাও করতে পারেনি। তাই বলল, আমি ভেবেছিলাম এখান থেকেই 12 ক্লাসটা পাশ করে তারপর না হয় বাইরে যাবি। তবে তুই যখন চাইছিস সেটাই কর। মায়ের অনিচ্ছাকে অগ্রাহ্য করে দিল্লির একটা ভালো কনভেন্ট স্কুলে যোগাযোগ করে। তার ইচ্ছে ওখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে দিল্লির কোনো ভালো কলেজে পড়া। অ্যাপ্লাই করে সিটও পেয়ে যায় বৃষ্টি। দিল্লি যাওয়ার সময় একাঙ্ক্ষীকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেনি একবারও। দিল্লি চলে যাওয়ার আগের দিন রাতের খাবার খেয়ে বৃষ্টি নিজের প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছিল। একাঙ্ক্ষী জানালার ধারে বসে রাতের আকাশের আলো আধারী রূপের দিকে তাকিয়ে মনে মনে নিজেকে খুঁজে পেতে চাইছিল। মনটা কেন এত উদ্বিগ্ন লাগছে তার? বৃষ্টিকে সে জন্ম দিতে পারে, তবে তার প্রতি এত অধিকার থাকা মোটেও উচিত নয়। মন থেকে ওকে আশীর্বাদ করা তার কর্তব্য। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে বাঁধনকে মুক্ত করতেই হয়। তবুও মায়ের মন তো,
এতদিন ওর মুখের দিকে তাকিয়েই তো বেঁচে ছিল। কাল থেকে আবার একা পথ চলা শুরু হবে। দু চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়তেই মুছে নিল একাঙ্ক্ষী। এতদিনের সংযম তার মনকে পাথর বানিয়েছে। দুর্বল হলে চলবে না। নিজেকে শক্ত করে উঠে পড়ল একাঙ্ক্ষী। স্কুল ছুটি নিয়ে আজ সারাদিন ঘরে বসে মেয়ের প্রিয় খাবার মুড়ির নাড়ু, নারকেলের নাড়ু নিজের হাতে তৈরি করেছে। রান্নাঘরে গিয়ে ওগুলো দুটো কৌটোয় ভরে মেয়ের কাছে নিয়ে গিয়ে বৃষ্টিকে বলল, এগুলো ভরে নে, যখন ইচ্ছে করে খাস। কি এগুলো? কয়েকটা নাড়ু করে দিয়েছি। ওসব দিও না, তুমি রেখে দাও। কেন? তুই তো খেতে ভালোবাসিস মা। ওখানে এসব দেখলে সবাই হাসবে, আমি নেব না। মেয়ের কথায় কোথাও যেন একটা অবহেলা মেশানো ছিল, যা তীরের মতো একাঙ্ক্ষীর বুকে এসে সজোরে বিঁধল। অপমানে গুটিয়ে গেল মায়ের হৃদয়। আর কিছু না বলে ফিরে এলো রান্নাঘরে। হয়তো অপমানে রাঙা হয়ে যাওয়া মুখটা লুকোতে মেয়ের সামনে থেকে সরে এলো। মায়ের করুণ মুখের ছবি ভেসে উঠছে আজ বারবার। বাড়ি থেকে আজ সে বহু দূরে, একা। নির্জনে স্মৃতিতে বারবার ভেসে উঠছে আজ মায়ের মুখ। যে নারী একা লড়াই করে তাকে বড় করেছে, বাবাকে তো কোনোদিন চোখের দেখাও দেখেনি। তবে মায়ের সঙ্গে তোলা তার একটা ছবি পেয়েছিল। একদিন মায়ের অনুপস্থিতিতে মাসের হিসেব লেখা তার ডায়েরিটা খুলতেই ওই ছবি বেরিয়ে আসে। সেই প্রথমবার নিজের বাবাকে দেখতে পায় বৃষ্টি। অজান্তেই চোখ দুটো ছলছল হয়ে আসে তার। মা কেন যে বাবার বিষয়ে কোনো কথা বলতে চায় না জানে না সে। সবসময় এই প্রসঙ্গ এড়িয়ে যায়। এই একটা বিষয়টা বৃষ্টিকে দিনে দিনে বিধ্বস্ত করে দিচ্ছে ছোটবেলা থেকে। তবে মাকে কোনোদিন বলার জন্য জোর করেনি। কেন বাবা মায়ের ছাড়াছাড়ি হলো, কবে হলো, কিছুই সে জানে না। যার ফলে মায়ের উপর তীব্র অভিমান জমতে জমতে একদিন অন্যের বলা কথাকে বিশ্বাস করে মাকে ঘৃণা করতে শুরু করেছিল। তাই স্বেচ্ছায় আজ মায়ের থেকে যোজন দূরত্ব গড়ে তুলেছে। ভাবতে ভাবতে বৃষ্টির চোখের কোণ দুটো অজান্তে চিকচিক করে উঠল। বাইরে কোথাও একটা কাক ক্রমাগত কা কা রবে ডেকেই চলেছে অবিরাম। বৃষ্টি নিজের ওয়ার্ড্রপটা খুলে সুটকেসটা বের করে বিছানায় এনে রাখল। খুলে দিতেই তার শৈশবের টুকরো টুকরো স্মৃতিগুলো যেন ডানা ঝাপটে একে একে বেরিয়ে এলো। বাবা মায়ের ছবিটা বের করে নিয়ে আয়নার কাছে গিয়ে দাঁড়ালো। নিজের মুখের আদল মেলাতে চাইল দুজনের সঙ্গে। বাবা মায়ের সঙ্গে তার কোথাও কোথাও যেন অদ্ভুত একটা মিল আছে। চোখ দুটো ঠিক মায়ের মতো বড় বড়, ঠোঁট থেকে থুতনির দিক বাবার মতো, দুটো গালে বাবার মতো তারও তো টোল পড়ে। একটু হেসে আয়নার দিকে তাকিয়ে নিজের মুখটা আবার দেখল বৃষ্টি। অদৃশ্য এক বন্ধনের টান অনুভব করল সে। বাবা মায়ের ছবিটা বুকের মাঝে জড়িয়ে ধরে দুঃখে শোকে কেঁদে উঠল। তার মা থেকেও আজ নেই। বাবার অস্তিত্বের কোনো ঠিকানা সে জানে না। নিজেকে বড্ড অসহায় লাগে। আজ একলা ঘরে তার কান্না কেউ শুনতে পাবে না। তাই নিজের ভেতরের জমা কান্না আজ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। শরীরে ঢেউ তুলে ফুপিয়ে উঠল। ছুটে গিয়ে বিছানায় উপুড় হয়ে পড়ে বালিশে মুখ গুজে হাউ হাউ করে কাঁদতে লাগলো। চাপা অভিমান সব অশ্রু হয়ে ঝরতে লাগলো। বাইরে তখন অঝরে বৃষ্টি নামল। বৃষ্টির শব্দের সঙ্গে কান্নার করুণ সুর মিলেমিশে এক হয়ে গেল। কেউ কোথাও জানতে পারল না এক কিশোরীর বুক ভাঙা যন্ত্রণার কথা। হোয়াটসঅ্যাপে টুং করে একটা মেসেজ ঢুকলো। এটা কোনো গ্রুপের মেসেজ হবে না, কারণ গ্রুপটা তো মিউট করা আছে। একমাত্র সায়েন্স ক্লাসের গ্রুপটিতেই বৃষ্টি আছে, আর কোনো গ্রুপেও নেই। যদিও ওর বয়সী প্রায় সকলেই এতদিনে ভার্চুয়াল জগৎটাকে আপন করে নিয়েছে, পারেনি শুধু বৃষ্টি। পড়ার বাইরে তার অবসর সময় কাটে আঁকা নিয়ে, কিংবা নিজের ভাবনায় বুঁদ হয়ে। একা থাকতেই সে স্বচ্ছন্দ বোধ করে। ওর এই ভিন্ন স্বভাবের সঙ্গে হস্টেলের সকলেরই এতদিনে পরিচয় হয়ে গেছে, তাই কেউ তাকে তেমন একটা ঘাটায় না। মেসেজের আওয়াজে বিছানা ছেড়ে উঠে বসে দুহাতের তালুতে কান্নায় ভেজা চোখ মুছে মুছে বিছানায় পড়ে থাকা মোবাইলটা হাতে বাড়িয়ে নিল। মনে মনে ভাবল, এই অসময়ে হোয়াটসঅ্যাপে কেই বা ওকে মেসেজ করবে।
হোয়াটসঅ্যাপ খুলেই চমকে যায় বৃষ্টি। মায়ের মেসেজ। মামুনি, কেমন আছিস সোনা? খুব মনে পড়ছে তোকে। ইচ্ছে করছিল ফোন করেই কথা বলি, তবে ভয় হলো তুই যদি আবারও ফোনটা কেটে দিস। এই কষ্ট নিতে পারি না আমি। জানি আমি তোর ভালো মা হতে পারিনি কোনোদিন, তবুও যদি পারিস এই অক্ষম মাকে ক্ষমা করে দিস। আজ আমি অনেক দূরে চলে এসেছি, হয়তো আর ফিরবো না, দেখাও হবে না তোর সঙ্গে কোনো দিন। তাই আমার যাবতীয় জমানো টাকা তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। আশা করি তোর পড়ার খরচ ওতে হয়ে যাবে। নিজের প্রতি যত্ন নিস, ভালো থাকিস মা। মা? মায়ের মেসেজটা পড়ার পর বৃষ্টির বুক অজানা আশঙ্কায় কেঁপে উঠল, আতকে উঠল সে। এক তীব্র হাহাকার মোচড় দিয়ে উঠল হৃদয়ের কোষে কোষে। নিজেকে আর স্থির রাখতে পারল না। মায়ের প্রতি জমে থাকা সব অভিমানকে তুচ্ছ করে অস্থির মনে তার নম্বরে ফোন করে ফেলল। কিন্তু ফোনটা বেজে বেজে থেমে গেল এক সময়। আতঙ্কে হাত পা কাঁপতে লাগলো। মনে মনে বলে উঠল, আমার মা ঠিক আছে তো? কয়েকবার ফোন করে ওপাশ থেকে রিসিভ করছে না দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় বৃষ্টি। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ভাবল, এখন সে কি করবে? তার মা কোথায়? কাকে ফোন করলে সব জানতে পারবে? অনেক ভেবেচিন্তে গ্রামের স্কুলের হেডমাস্টারের কথা মনে পড়ল। একমাত্র ইনিই আছেন যে সঠিক খবরটা দিতে পারবেন। ফোনটা তার নম্বরে লাগলো, কিন্তু মাস্টার মশাইয়ের ফোনের কোনো নেটওয়ার্ক নেই। কয়েকবার ফোন করেও পাওয়া গেল না। ছটফট করতে করতে রুমের দরজা খুলে ব্যালকনিতে এসে আবার ফোন করলো, যদি এখান থেকে নেটওয়ার্ক পাওয়া যায়। এইবার নম্বরটায় রিং হলো। অস্থির হয়ে বৃষ্টি অপেক্ষা করতে লাগলো কখন ওপাশ থেকে ফোনটা মাস্টার মশাই রিসিভ করবে। হ্যালো। সমুদ্রের গর্জন ক্রমাগত বেড়েই চলেছে। সঙ্গে সঙ্গে ফুলে ফেপে এগিয়ে আসছে একের পর এক উত্তাল ঢেউ। হাওয়ার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টিও শুরু হয়েছে। সৈকতের নির্জনতার বুকে অবনত হয়ে বসে এক ক্লান্ত বিধ্বস্ত নারী তার এক বুক হতাশাকে সঙ্গী করে বেঁচে আছে এখনো। সব হারিয়েও খড়কুটোর মতো একমাত্র মেয়েকে অবলম্বন করেই বেঁচে ছিল এতদিন। সেই বাঁচার তাগিদও আজ আর নেই। সব আশা প্রত্যাশা লুপ্ত আজ। মেয়ে তাকে নিঃশব্দে নির্বাসন দিয়েছে, মুছে দিয়েছে মা নামটি তার মন থেকে। সে ভালোই বুঝতে পারে একাঙ্ক্ষী, পুরনো ঘাগুলোর সঙ্গে নতুন কষ্ট যোগ হয়েছে। এই পড়ন্ত বেলায় এসে দহন জ্বালায় দগ্ধ হয়েছে মাতৃ হৃদয়। একাকিত্বের অসহনীয় যন্ত্রণায় রোজ একটু করে মরণ হওয়ার চাইতে একবারে মরলে শান্তি। ভাবতে ভাবতে এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অস্তগামী সূর্যে লাল আভাকে ঢেকে দিয়েছে এক কালো ঘন মেঘের আস্তরণ। বৃষ্টির বেগও কিছুটা বাড়ল। মেঘের গর্জনের সঙ্গে সমুদ্রের উচ্ছ্বাসের ধ্বনি কোথাও গিয়ে মিলেমিশে এক হয়ে যাচ্ছে। একাঙ্ক্ষীর খুব ইচ্ছে করছে একবার বৃষ্টির কণ্ঠের আওয়াজ শোনার। মনে স্বাদ জাগছে একবার তার মুখে মা ডাক শোনার। ক্ষণিক পরেই ভাবল, তার এই ইচ্ছে পূরণ হবে না, কারণ দিল্লি যাওয়ার পর থেকে আর যোগাযোগ রাখেনি তার প্রাণ প্রিয় কন্যা। একাঙ্ক্ষী যতবারই মেয়ের সঙ্গে ফোন করে কথা বলার চেষ্টা করেছে ততবারই বিফল হয়েছে। প্রতিবার কেটে দিয়েছে তার ফোন কল। একাঙ্ক্ষী মনে মনে ভাবল, থাক, আর মায়া বাড়িয়ে কি লাভ। কাঁধের ছোট ব্যাগ থেকে মোবাইলটা বের করে ভাবল, মেয়েকে অন্তত একটা মেসেজ করা যায়, এক সময় তো দেখবে। হোয়াটসঅ্যাপের বৃষ্টির ছোটবেলার একটা ছবি ভেসে উঠল। ছোট্ট বৃষ্টির হাসি মাখা মিষ্টি মুখটা। ডান হাতের আঙুল দিয়ে ছবিতে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সোনা আমার, মাকে ক্ষমা করিস। দু চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। মোবাইলটা মুখের কাছে নিয়ে এসে কয়েকবার চুমু খেতে খেতে আবার বলল, আমি তোকে সব জানাতে পারলাম না। তোর মায়ের গায়ে কোনো কলঙ্ক ছিল না সোনা, লাগতে দিনই কোনো কালিমা। তুই বেজন্মা নোস। হোয়াটসঅ্যাপে কিছু টাইপ করে মেয়েকে সেন্ড করে দিয়ে ডেটা অফ করে মোবাইলটা আবার ব্যাগে ঢুকিয়ে দিল। আস্তে আস্তে নিজেকে তুলে দাঁড় করালো। ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। কোনো এক অদৃশ্য সম্মোহন যেন তাকে পয়োধীর বুকে টেনে নিয়ে যাচ্ছে।
সমুদ্র দুহাত মেলে একাঙ্ক্ষীকে জড়িয়ে ধরল। উত্তাল ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল একাঙ্ক্ষীকে। হ্যালো, মাস্টারমশাই বলছেন? হ্যাঁ, বৃষ্টি তো। বলো বলো, কি খবর তোমার? আমি ঠিক আছি। তুই নাকি একাঙ্ক্ষীকে ফোন করিস না, কি হয়েছে রে তোর? আমায় খুলে বল দেখি। মাস্টারমশাই, জানি আমি ফোন করিনি আপনাদের কাউকে। আসলে আমি সকলের থেকে দূরে সরে যেতে চাইছিলাম। কিন্তু কেন? সব পরে বলবো, তবে আজ আর নিজেকে আটকে রাখতে পারছি না। একটু থেমে আবার বলল, এই কিছুক্ষণ আগে মায়ের একটা অদ্ভুত মেসেজ পেয়ে বহুবার মাকে ফোন করার চেষ্টা করে বিফল হয়েছি। মাস্টারমশাই, আমার কাছে আর কোনো পথ নেই মায়ের বিষয়ে কিছু জানার। আপনি একমাত্র আমাকে সাহায্য করতে পারেন। বলতে বলতে গলা ধরে এলো বৃষ্টির। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অঝরে। বল, কি জানতে চাস? আমার মা কোথায় মাস্টারমশাই? কেন, তুই জানতে চাইছিস কেন সেটা আগে বল। মা সাংঘাতিক কিছু একটা করতে চলেছে, তার মেসেজ পড়ে আমি সেটাই বুঝলাম। মাকে যে করেই হোক বাঁচান মাস্টারমশাই। আমার মায়ের যেন কিছু না হয়, প্লিজ দেখুন আপনি। বলতে বলতে কেঁদে ফেলল বৃষ্টি। বৃষ্টির কথায় মাস্টারমশাই আঁতকে উঠে বললেন, কি হয়েছে ওর? একাঙ্ক্ষী তো আজ দীঘা গেছে। বলছিল কিছুদিন ধরেই নাকি তার মন ভালো নেই, তাই কদিনের ছুটি নিয়ে একটু ঘুরে আসতে চাইছিল। আমিও ভাবলাম এটাও ঠিক। আর কত ঝড় সামলাবে এইটুকু মেয়েটা? একটু শান্তি খুঁজে পেলে মন্দ কি? আমি তো হাওড়া পর্যন্ত ছেড়ে এলাম ওকে। সেই সময় অবধি তো ঠিকই ছিল। হঠাৎ এমন কি হলো যে এমন তারও মেসেজ করলো তোকে? দাঁড়া দাঁড়া, আমি একবার ওকে ফোন করছি। তুই রাখতো ফোনটা, আমি তোকে একটু পর ফোন করছি। তুই শান্ত করে নিজেকে। আমি উদ্গ্রীব হয়ে আছি মাস্টারমশাই, দয়া করে আমাকে খবর দিন। মাস্টারমশাই ফোনটা ছাড়তেই বৃষ্টির মাথাটা ঝিমঝিম করতে লাগলো। মা কেন দীঘাতে গেল? ছোটবেলায় বৃষ্টি অনেকবার সমুদ্র দেখতে চেয়েছিল। মায়ের কাছে আবদার করলে মা প্রতিবার এড়িয়ে গেছে। আজ একা একা দীঘা বেড়াতে গেল। বৃষ্টির মনের মধ্যে এলোমেলো কিছু প্রশ্ন জট পাকতে শুরু করলো। বিছানায় পড়ে থাকা মা বাবার ছবিটা সুটকেসে রেখে আলমারি থেকে কয়েকটা কাপড় এনে বিছানায় গুছিয়ে রাখলো। পারলে আজই ছুটে যাবে সে, যতই টাকা লাগে লাগুক। ফ্লাইটে টিকিট কেটে নিতে হবে এক্ষুনি। মায়ের কাছে যেতেই হবে তাকে। মোবাইলটা রিং হতেই স্ক্রিনে মাস্টারমশাই নামটা ভেসে উঠল। ঝটপট রিসিভ করে বলল, হ্যাঁ বলুন মাস্টারমশাই। বৃষ্টি, একাঙ্ক্ষীকে ফোনে পাচ্ছি না রে, কি করি বুঝতে পারছি না। কাঁদো কাঁদো স্বরে বৃষ্টি বলে উঠল, মায়ের কি হয়েছে বলুন তো? খুব দুশ্চিন্তা হচ্ছে মাস্টারমশাই। তুই নিজেকে সামলা মা, আমি দেখছি কি করা যায়। প্রয়োজনে আমরা রাতেই বেরিয়ে পড়ছি। আগে একটা গাড়ির বন্দোবস্ত করি। মাস্টারমশাই, আমিও ফ্লাইটে টিকিট দেখে নিচ্ছি। রাতের পেলে রাতেই পৌঁছে যাব কলকাতায়। ঠিক আছে, তাহলে দেখ আসতে পারিস কিনা। হ্যাঁ, ছাড়ছি এখন। সমুদ্রের এমন রুদ্র রূপ আগে কখনো কাছ থেকে দেখেনি সাগর। ছোটবেলায় বাবা মাকে অ্যাক্সিডেন্টে হারিয়ে অনাথ হয়ে পড়েছিল ধনী ব্যবসায়ী দম্পতির একমাত্র পুত্র সাগর। তারই বিজনেস পার্টনার সেই দুর্যোগের দিনে ওকে সন্তান স্নেহে বুকে জড়িয়ে নিয়েছিল। সেদিন থেকেই তার ভালো আঙ্কেল তার কাছে হয়ে গেল ভালো বাবা। 12 ক্লাসের পরীক্ষা দেওয়ার পর এই প্রথমবার ভালো বাবার সঙ্গে দীঘায় বেড়াতে এসেছে সাগর। যদিও পুরীতে একবার নিজের বাবা মায়ের সঙ্গে সমুদ্র দেখেছিল সে, তখন সে খুব ছোট, 5-6 বছর বয়স হবে। সেবার বাবা মায়ের সঙ্গে খুব আনন্দ করেছিল সাগর। সেই আনন্দ ঘন ছবিগুলো এখনো অ্যালবামে যত্ন করে রাখা আছে। মাঝে মাঝে ভাবনার মধ্য দিয়ে মা বাবার কাছে চলে যায়। অল্পক্ষণের মধ্যে চোখের জলে মা বাবার ছবিগুলো কেমন চেহারা ঝাপসা হয়ে আসে। মা বলে আর তো কাউকে ডাকতে পারবে না কোনোদিন। বাবা, সমুদ্র এত উত্তাল কেন আজ? হোটেলের ব্যালকনিতে এক বেতের চেয়ারে বসে অপলক সমুদ্রের দিকে চেয়ে আছেন এক মাঝ বয়সী ভদ্রলোক। ছেলের আওয়াজে ঘাড় ঘুরিয়ে মৃদু হেসে বললেন, তখন থেকে তাই তো দেখছি রে, উত্তাল সমুদ্র যেন কিছু বলতে চায়। সঙ্গে বৃষ্টিও যোগ দিয়েছে। প্রকৃতির রূপ যে ক্ষণে ক্ষণে বদলে যায়, এক মনে চেয়ে থাকলেই সেটা অনুভব করা যায়। তুই কিন্তু এখন আর সমুদ্রের দিকে ছুটে যাস না। বাবা, এখানে কি তাহলে বসে থাকতে এসেছো?
ওঠো ওঠো, সমুদ্রের পাড়ে যাই, চলো, খুব মজা করব। ভিজতে ভিজতে সমুদ্র স্নান করব কিছুক্ষণ, তারপর ফিরব। পাগলা ছেলে রে, আজ তো সবে এলি, এত অধৈর্য কেন? থাকবো তো কিছুদিন এখানে, যত খুশি স্নান করিস। আজ ওদিকে না গিয়ে এখানে এসে বস। আয়, বাপ বেটাতে মিলে গল্প করি। ছেলের হাত ধরে টেনে এনে সামনের ফাঁকা চেয়ারটায় বসিয়ে দিলেন। বাবা, বিরক্তির স্বরে সাগর বলে উঠল। কথা কিন্তু অন্য ছিল। বাবা, তুমি বলেছিলে যে কদিন এখানে থাকবো, আমরা খুব আনন্দ করব। আর এও বলেছিলে এখানে কোনো বিজনেসের কথাও বলবে না, ফোনও তুলবে না। সব মনে আছে মাই সন। তাহলে এখন কেন সমুদ্রে যেতে চাইছো না? আরে ঝড় উঠবে বলে মনে হচ্ছে, তাই বারণ করছি রে পাগল ছেলে। না, কোনো বারণ শুনবো না। অভিমানে মুখ ঘুরিয়ে রইল সাগর। আচ্ছা ঠিক আছে, চলুন মাই বস, আপনি যা বলবেন তাই হবে। হেসে ছেলের হাত ধরে উঠে দাঁড়ালেন। হঠাৎ মেঘের গর্জনে বাবা ছেলে চমকে গিয়ে দুজনেই সামনের দিকে তাকালো। হোটেলটা সমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে, ওদের ব্যালকনি থেকে সমুদ্র একেবারেই কাছে, খুব ভালো করে দেখা যায়। সমুদ্রের বুকে অনবরত খেলে যাওয়া অজস্র ঢেউ, জলোচ্ছ্বাসের শব্দ সবটাই শোনা যায়। বাবা, বাবা ওইদিকে দেখো। উদ্গ্রীব হয়ে হাত বাড়িয়ে তর্জনী দিয়ে কিছু দেখানোর চেষ্টা করল সাগর। দূরে উত্তাল সমুদ্রের দিকে চোখ পড়তেই ঢেউয়ের সঙ্গে লাল রঙের শাড়ির আঁচল ভেসে যেতে দেখে সাগর চমকে গেল। ভালো করে দেখার জন্য রুমের ভেতরে ছুটে গিয়ে নিজের বাইনোকুলার নিয়ে এসে দু চোখের উপর ধরল সাগর। পাশে দাঁড়িয়ে তার বাবা ও ছেলের কথায় দূরের অস্পষ্ট দৃশ্যটা স্পষ্ট করে দেখার জন্য তার হাতে ধরা চশমাটা চটজলদি পরে নিলেন। বাবা, কোনো এক মহিলা সমুদ্রের ঢেউয়ে ভেসে যাচ্ছে মনে হচ্ছে, দেখো দেখো। নিজের চোখ থেকে বাইনোকুলারটা সরিয়ে নে বাবার চোখে ধরিয়ে উদ্বেগের সঙ্গে বলে উঠল সাগর। ক্ষণিকের মধ্যেই ভদ্রলোক ভালো করে দেখে বললেন, ঠিক তো, কেউ একজন সমুদ্রের মধ্যে তলিয়ে যাচ্ছে। বাবা, আর দেরি না করে চলো এক্ষুনি। হ্যাঁ, চল চল। এক মুহূর্ত দেরি না করে রুম লক করে বাবা ছেলে দুজনেই ছুটে বেরিয়ে গেল। নিচে রিসেপশনে গিয়ে ঘটনাটা জানিয়ে পুলিশকে সত্বর ইনফর্ম করতে বলে দুজনেই হোটেল ছেড়ে সমুদ্রের দিকে দৌড়ে গেল। ভদ্রলোক একসময় ভালো সাঁতারু ছিলেন, ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েও পরে সেই দিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কারোর ইচ্ছেকে প্রাধান্য দিতে চেয়ে। কারণ তখন প্রেমিকার কথা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তার কাছে। ঋতুচক্রের আবর্তনের মতো জীবন উদ্যানেও পরিবর্তন ঘটে। যে উদ্যান একদিন ভালোবাসার সৌরভে সুরভিত ছিল, তা হঠাৎ কালবৈশাখীর ঝড় লণ্ডভণ্ড করে দিল। বিবর্ণ হয়ে গেল নানা রঙের দিনগুলো একটু একটু করে। ভালোবাসা উবে যায় জীবনের নানা প্রতিকূল ঢেউয়ে। তার প্রাণপ্রিয়া একদিন নির্দ্বিধায় ছেড়ে গেল তাকে, যার জন্য একদিন সব ত্যাগ স্বীকার করেছিলেন তিনি। দীর্ঘ কয়েক বছর কেটে যাওয়ার পর সাগর এলো তার জীবনে। তার বিবর্ণ জীবনে আবার নতুন রঙে রঙিন হলো। ছেলের সঙ্গে সঙ্গে নিজেকেও আবার ভালোবাসতে শুরু করলেন। ছেলেকে নিজের মনের মতো গড়ে তোলার তীব্র বাসনায় তাকেও সাঁতার ট্রেনিং সেন্টারে ভর্তি করে দিলেন। একদিন সাগর হয়ে উঠল বাবার মতো নামকরা সাঁতারু। কয়েক বছর পর সাগরের ইচ্ছেতে তিনি একটা সাঁতারের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেন। এখন সেই সেন্টারে অনেক ট্রেনার নিয়োগ করেছেন একমাত্র সাগরের শখে। ইতিমধ্যে অনেকেই সাঁতারের ট্রেনিং শেষ করে স্টেট লেভেল, ন্যাশনাল লেভেলে অংশ নিচ্ছে। এগিয়ে গেলেন ভদ্রলোক, তার পিছু পিছু সাগরও। প্রকাণ্ড প্রকাণ্ড সর্বগ্রাসী ঢেউ এগিয়ে আসছে সশব্দে। বৃষ্টির আওয়াজের সঙ্গে মেঘের গর্জনে সমুদ্র আজ উত্তাল। দেরি না করে ঝাঁপিয়ে পড়লেন উত্তাল সমুদ্রে 50 ভদ্রলোক। বয়সের কথা আজ তার মাথায় নেই। সাগর বাবাকে ঝাঁপিয়ে পড়তে দেখে নিজেও ঢেউয়ের মাঝে পায়ে হেঁটে সামনের দিকে এগোতে লাগলো। বাবার উপর তার ভরসা আছে, উনি জয়ী হবেনই। প্রায় 10 মিনিটের মধ্যে ভদ্রলোক মহিলাটিকে খুঁজে পেলেন। কোনো কিছু না ভেবেই জাপটে ধরলে নিজের বুকে। তাকে বাঁচাতে হবে, এই তার একমাত্র অভিপ্রায়। হোটেলের প্রচেষ্টায় নৌকা সমেত দুজন মাঝিও পৌঁছে গেছে মাঝ সমুদ্রে। ভদ্রলোক হাত নাড়িয়ে ইশারা করতেই নৌকা নিয়ে গন্তব্যস্থলে দ্রুত পৌঁছে গেল মাঝিরা। সাগর দূর থেকে বাবাকে দেখতে পেয়ে চিৎকার করে বলল, বাবা, ওয়েল ডান, ইউ আর গ্রেট। ভদ্রলোক তুলে ধরলেন সেই নারীকে নিজের 2 বাহুতে, এগিয়ে দিলেন তাকে নৌকার দিকে। মাঝিদের সাহায্যে শিথিল দেহটি নৌকায় তুলে ভদ্রলোক নিজেও উঠে বসলেন নৌকাতে। লক্ষ্য করলেন মহিলাটির মুখ লাল শাড়ির আঁচলে পেঁচিয়ে আছে তখনও।
নিঃশ্বাস নিচ্ছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। তাই নিজ হাতে মুখ থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই চমকে উঠলেন তিনি। বুকটা কেঁপে উঠল সহসা বজ্রপাতের তীব্র গগনভেদী শব্দের আঘাতের মতো। অস্ফুট স্বরে বলে উঠলেন, একাঙ্ক্ষী। হঠাৎ যেন তার মাথার উপর আকাশটা ভেঙে পড়ল। অপ্রত্যাশিত অতীতে সে এইভাবে ধরা দেবে তা তো তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। আকাশের দিকে তাকিয়ে দুহাত উঁচু করে চিৎকার করে উঠলেন তিনি, হে ঈশ্বর, এ কি বিড়ম্বনা! ফিরিয়ে যদি দিলেই তাকে এইভাবে কেন? হৃদয় বিদীর্ণ হয়ে বেরিয়ে আসে এক পুরুষের আরতি ধ্বনিত হল সমুদ্রের পারাবার পেরিয়ে, দিগন্তে চুমে থাকা গগন ভেদ করে শূন্যের দিকে। ঠিক তখনই আকাশের বুক চিরে তীব্র শব্দে কেঁপে উঠল ধরিত্রী। বোঝা গেল দূরে কোথাও ভয়ঙ্কর বজ্রপাত হলো। নৌকা দুলে উঠল উত্তাল ঢেউয়ের দোলায়। ঝমঝম করে অঝোর ধারায় বৃষ্টি নামল। পাড়ে তখন পৌঁছে গেছে পুলিশের ভ্যান। নৌকার টাল সামলাতে অপারগ হয়ে পড়েছে মাঝি। তবু প্রাণপণে মাঝ সমুদ্র থেকে পাড়ের দিকে আনার চেষ্টা করে যাচ্ছে দক্ষ মাঝিরা। এদিকে প্রবল উদ্বেগে ক্রমাগত বাবার উদ্দেশ্যে হাত নাড়িয়ে যাচ্ছে সাগর। সমুদ্রের উত্তাল ঢেউয়ের শব্দ যেন তার বুকে এসে আলোড়ন সৃষ্টি করছে। বাবার সাহসের পরিচয়ের আগে অনেকবার পেয়েছে যদিও, এইবারের দুঃসাহসিকতা সচক্ষে দেখার পর তার প্রতি সাগরের শ্রদ্ধা আরও দ্বিগুণ বেড়ে গেল। উত্তাল প্রবাহের টাল সামলে নৌকা কোনো ক্রমে পাড়ে এসে থেমেছে। চটজলদি পুলিশের ভ্যান থেকে দুজন কনস্টেবল নেমে এসে একাঙ্ক্ষীকে গাড়িতে তুলল। উদ্ধারকারী এবং সাগরকে সঙ্গে নিয়ে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো পুলিশের ভ্যানটা। বাবার পাশে বসে সাগরের দুচোখ গর্বে ছলছল হয়ে এলো। এমন বাবা পাওয়াও যে ভাগ্যের ব্যাপার। একাঙ্ক্ষীর অচেতন দেহে ক্ষীণ প্রাণের স্পন্দন বিদ্যমান। ভদ্রলোক পালস দেখছেন বারবার। শায়িত একাঙ্ক্ষীর মুখের দিকে তাকিয়ে দেখল সাগর। মুখটা দেখে কপাল কুঁচকে এলো তার। মাঝবয়সী মহিলাটিকে খুব চেনা চেনা লাগছে সাগরের। এই চেহারা কোথায় যেন দেখেছে, সেটা মনে করার জন্য ভাবতে লাগলো কিছুক্ষণ। কিছুতেই মনে করতে না পেরে ভদ্রলোককে জিজ্ঞাসা করল, বাবা, এনাকে তুমি চেনো? নিরুত্তর ভদ্রলোক। পলকহীন দৃষ্টিতে একাঙ্ক্ষীর দিকে তাকিয়ে থাকতে দেখে সাগর চুপ হয়ে গেল। আধ ঘন্টার মধ্যে ভ্যানটা সেখানকার সরকারি হাসপাতালে এসে পৌঁছলো। পুলিশের ভ্যান দেখেই হাসপাতালের দুজন স্বাস্থ্যকর্মী ছুটে এলো। কনস্টেবল ওদের ঘটনাটা সংক্ষেপে জানানোর পর স্ট্রেচারে তুলে একাঙ্ক্ষীকে নিয়ে ভেতরে চলে গেল। ভদ্রলোকও পেছন পেছন ছুটে গেলেন। সাগর কনস্টেবলকে ধন্যবাদ জানিয়ে ভদ্রলোককে অনুসরণ করল। প্রাঞ্জলের সঙ্গে কথা বলার পর বৃষ্টি কিছুটা মনোবল পেল। এতটা অবহেলা করার পরও প্রাঞ্জল সব ভুলে আজ এই বিপদে তার পাশে এসে দাঁড়িয়েছে। এই ভেবে মনে মনে কিছুটা সংকোচ বোধ করল বৃষ্টি। সেদিন এতটা রিয়্যাক্ট করা উচিত হয়নি তার। পরে সে কথা বুঝতে পেরেছিল, যদিও ততদিনে অনেকটা দেরি হয়ে গেছিল। প্রাঞ্জল তখন মেডিকেলে চান্স পেয়ে কলকাতায় চলে আসে। সময়ের স্রোতে ওদের মধ্যে যোগাযোগটা একদিন বিচ্ছিন্ন হয়ে যায়। এয়ারপোর্টে এসে গাড়িটা থামতেই বৃষ্টি ড্রাইভারকে ভাড়াটা মিটিয়ে দিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নেমে এলো। যাত্রীদের ভিড়ের মাঝখান দিয়ে বৃষ্টি ভেতরে এগিয়ে গেল। বোর্ডিং পাস নিয়ে ফর্মালিটি শেষ করে সময়ের অপেক্ষায় একটা ফাঁকা চেয়ারে বসল বৃষ্টি। এখনো অনেকটা সময় তাকে অসহায় হয়ে বসে থাকতে হবে। মায়ের মঙ্গল কামনায় মনে মনে ইষ্ট দেবতাকে অনবরত ডেকেই চলেছে। তার একমাত্র আশ্রয়কে কেড়ে নিয়ে তাকে যেন অনাথিনী না করেন। বৃষ্টির এটাই একমাত্র প্রার্থনা। হোয়াটসঅ্যাপে একটা মেসেজের শব্দে মোবাইলটা চেক করতে স্ক্রিন আনলক করে দেখল প্রাঞ্জলের মেসেজ। বৃষ্টি, এয়ারপোর্টে পৌঁছে গেছো? উত্তর টাইপ করলো বৃষ্টি, হ্যাঁ এই মাত্র। আচ্ছা কিছু খেয়ে নিও। খিদে নেই, তবুও খাবে? তোমরা কত দূরে? এই কয়েক মিনিটের মধ্যেই কলকাতায় ঢুকবো। খুব টেনশন হচ্ছে আমার। জানি আমি, টেনশন করে কি করবে? ঈশ্বরের উপর ভরসা রাখো, যা হবে আমরা সবাই মিলে সামলে নেব। তোমাদের এই উপকার আমি কোনোদিন ভুলবো না প্রাঞ্জলদা। বাজে কথা ছেড়ে খেয়ে নাও কিছু। আচ্ছা, তোমরা দীঘা পৌঁছে জানিও। ফ্লাইটে থাকলে জানতে পারবো না যদিও, আমি তোমাকে মেসেজ করতে করতেই যাব। ঠিক আছে, এখন তুমি ওঠো, যাও কিছু একটা খেয়ে নাও, খেয়ে মেসেজ করো। বৃষ্টির কেন যেন আজ প্রাঞ্জলের সব কথা শুনতে ইচ্ছে করছে।
পাড় ভাঙা নদীর মতো তার দিশাহীন মন একটা শক্ত আশ্রয় চাইছে। প্রাঞ্জলের মুখটা যেন ভেসে উঠল চোখের সামনে। আস্তে করে উঠে এগিয়ে গেল ফুড কাউন্টারের দিকে। বৃষ্টি অর্ডার করা খাবারের প্লেটটা নিয়ে এসে একটা ছোট টেবিলে রাখলো। একটা চেয়ার টেনে নিয়ে বসে খেতে খেতে প্রাঞ্জলের কথা ভাবতে লাগলো। মনে মনে প্রশ্ন জাগলো, এতদিন যার কোনো খবর সে রাখেনি, তার কথায় আজ কেন খেতে বাধ্য হলো? না, কোনো উত্তরই খুঁজে পেল না সে। কাঁটা চামচ দিয়ে চাউমিন মুখে তুলতে তুলতে ভাবনার সিঁড়ি বেয়ে ৬-৭ বছর আগে ফেলে আসা অতীতের জগতে ফিরে গেল। ধুলো ভরা শৈশবের উঠোনে সব যেন আগের মতো জলজল করে মনের আয়নায় ভেসে উঠল। জন্মের পর থেকে যাদের সান্নিধ্যে দিনের অনেকটা সময় কাটিয়েছে, একে একে তাদের চেহারা মনে পড়তে লাগলো। বাবার সান্নিধ্য স্নেহ থেকে বঞ্চিত হয়ে বিষাদময় জীবনে মায়ের সঙ্গ ছাড়া ও প্রতিবেশী প্রাঞ্জলদের বাড়িতে যে স্নেহ ভালোবাসা পেয়েছে, সে প্রাপ্তিগুলোকে কি কখনো অস্বীকার করা যায়? মাস্টারমশাইয়ের পিতৃসুলভ স্নেহ তাকে দিনের পর দিন মুগ্ধ করেছে। পিতৃস্নেহ থেকে বঞ্চিত হওয়ার যে গ্লানি, তা থেকে তার মনের অদৃশ্য ক্ষততে প্রশান্তির মলম লাগিয়ে দিয়েছেন তিনি। একাঙ্ক্ষী স্কুলে যাওয়ার সময় প্রায় দিনই প্রাঞ্জলদের বাড়িতে বৃষ্টিকে রেখে যেত। বৃষ্টি আর প্রাঞ্জলের বায়না তাকে বাধ্য করত রেখে আসতে। প্রাঞ্জলের মায়ের মৃত্যুর পর থেকেই তাদের বাড়িতে একজন কাজের মাসিকে রাখা হয়েছিল। আত্মীয় পরিজনহীন এক অসহায় মহিলা এই কাজটার সঙ্গে সঙ্গে একটা আশ্রয় পেয়ে ধন্য হয়েছিল। দীর্ঘদিন ওদের বাড়িতেই থেকে যায় সেই মাসি। সেই কলি মাসি বৃষ্টিকে খুব আদর করত। ও বাড়িতে যেদিন থাকতো, তাদের পছন্দ মতো খাবার দুজনকে যত্ন করে রেঁধে খাওয়াতো। সেই মাসির মুখটা মনে পড়ে খুব কষ্ট হচ্ছে। একদিন হঠাৎ করে মাসি নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি কলি মাসিকে। বেশ কদিন প্রাঞ্জল খুব কেঁদেছিল। বৃষ্টি ছোট হলেও সেদিন প্রাঞ্জলের চোখ মুছে কাঁদো কাঁদো স্বরে বলেছিল, কেঁদো না প্রাঞ্জলদা, আমি আছি তো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সেদিন প্রাঞ্জল বৃষ্টিকে জড়িয়ে ধরে রেখেছিল অনেকক্ষণ। বালিকা বৃষ্টির মন কষ্টে ভিজেছিল প্রাঞ্জলের প্রতি। তখন থেকে ওদের সম্পর্ক আরো নিবিড় হতে লাগলো। বৃষ্টি বই নিয়ে প্রাঞ্জলের কাছেই বসে থাকতো। দুজনে পড়ালেখার সঙ্গে সঙ্গে গল্প খেলায় মেতে একটু একটু করে বড় হতে লাগলো। ইতিমধ্যে মাকে নিয়ে স্কুলের সহপাঠীদের কথায় দিনের পর দিন বৃষ্টির মন বিষিয়ে যেতে শুরু করেছে। হঠাৎ তার স্বভাবের পরিবর্তন লক্ষ্য করে প্রাঞ্জল একদিন বলল, এই বৃষ্টি, কদিন ধরে দেখছি খুব চুপচাপ হয়ে গেছো, কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। বৃষ্টি তার প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে থাকে। প্রাঞ্জল এবার কাছে এসে নিজের হাতে বৃষ্টির মুখটা তুলে ধরে। বৃষ্টি চোখের জল লুকোনোর চেষ্টা করেও বিফল হয়। বৃষ্টির কষ্টে প্রাঞ্জলের চোখ ছলছল করে ওঠে, আবার বলে, আমাকেও বলা যায় না? বালক মন অভিমানে ভরে ওঠে, বলতে হবে না। তুমি নিজের কষ্টের কথা না বললে আমি কিন্তু তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না, এটা আমার প্রতিজ্ঞা। প্রাঞ্জলের এই কথা শুনে বৃষ্টি আর কান্না চেপে রাখতে না পেরে সজোরে কেঁদে ওঠে এবং সব খুলে বলে প্রাঞ্জলকে। বৃষ্টির কথা শুনে স্কুলে তার বন্ধুদের উপর প্রচণ্ড রেগে যায় প্রাঞ্জল। ক্ষুব্ধ স্বরে বলে, বাবা ফিরলে আজের বিচার করব, তুমি কিছু ভেবো না। প্রাঞ্জল বৃষ্টিকে টেনে নেয় বন্ধুত্বের বন্ধনে নিজ বাহু ডোরে। এই বৃষ্টি, খেয়েছো? টুং করে প্রাঞ্জলের মেসেজ এসে হোয়াটসঅ্যাপে ঢুকতেই বৃষ্টি বর্তমানে ফিরে এলো। প্রাঞ্জল ও তার ফেলে আসা দিনের কথা ভাবতে ভাবতেই তার খাওয়াও হয়ে গেল। টেবিল ছেড়ে উঠতে উঠতে প্রাঞ্জলের মেসেজের উত্তর টাইপ করল, হ্যাঁ, তোমার কথা কি ফেলতে পারি? থ্যাঙ্কস এ লট। তোমরা খেয়েছো? আমরাও একটা ধাবাতে খাচ্ছি, খেতে খেতেই মেসেজ করছি তোমাকে। আচ্ছা, সময় যেন কাটতেই চাইছে না, কখন যে পৌঁছবো। তুমি ফ্লাইটে একটু চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো, কারণ কাল সারাদিন কিন্তু ছোটাছুটি করতে হবে। ঘুম আসবে কিনা জানি না, আমি মাকে অকারণে খুব কষ্ট দিয়েছি। তাই কি মা? উল্টোপাল্টা কথা বন্ধ করো এখন। একবার ফোন করবে প্রাঞ্জলদা? ঠিক আছে, ধাবা থেকে বেরিয়ে গিয়ে করছি। ওরা খাচ্ছে, ততক্ষণে তোমার সঙ্গে কথা বলে নিচ্ছি। ওকে। পাশে বসে থাকা একজন মহিলা এবং তার বয়সী একটি মেয়ের কথোপকথন শুনে বৃষ্টি বুঝল ওরা মা মেয়ে। কি সুন্দর ওদের সম্পর্ক, এমন তো তারও হতে পারত নিজের মায়ের সঙ্গে। ভাবতে ভাবতে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ফোনটা বেজে উঠতেই বুঝলো এটা প্রাঞ্জলের ফোন। রিসিভ করে বলল,
হ্যালো প্রাঞ্জলদা, হ্যাঁ বলো। খুব অস্থির লাগছে আমার, তোমার সঙ্গে কথা বললে একটু সাহস পাই। কেন? সেদিন তো আমাকে দূরে ঠেলে দিয়েছিলে, সেই আক্ষেপ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আজ। তাই তুমি ঠিক বলছো? তোমার কি ভুল মনে হচ্ছে? তবে আমি আর তোমাকে সরি বলছি না, ভেবেছিলাম বলবো। কেন সরি বলবে কেন? কারণ সেদিন আমি অনধিকার প্রবেশ করেছিলাম। মোটেও না, তবে সেদিন আমি বুঝিনি তুমি আমার হৃদয়ে কতটা জায়গা জুড়ে বসেছিলে। আজ বুঝি। ছিলাম, আজও আছো। বৃষ্টি, হ্যাঁ আমি ঠিকই বলছি। আমার কিছুই ভালো লাগতো না। তুমি জানো না, আজকাল আমার কারো সঙ্গ সহ্য হয় না। আমার কোনো বন্ধু নেই। বলতে বলতে গলা ধরে এলো বৃষ্টির। সুন্দরী বৃষ্টির কোনো বয়ফ্রেন্ড নেই? থামবে তুমি? বকুনের স্বরে বলে উঠল বৃষ্টি। বেশ, থামলাম। তোমার কি তাহলে গার্লফ্রেন্ড হলো? আমার তো ছোটবেলা থেকে একজনই ছিল এবং আজও আছে। বাবাকে বলে রেখেছিলাম ওকে একদিন কিডন্যাপ করব। হাসতে হাসতে বলে উঠল প্রাঞ্জল। ইয়ার কি শুধু, তোমার পাগলামি গেল না আর? গেলে তুমি খুশি হতে? সত্যি করে বলো তো বৃষ্টি। জানি না আমি। লাজুক স্বরে বৃষ্টি বলল, তুমি ছাড়া আমার এই মনে আর কেউ প্রবেশ করতে পারবে না, সেটা জেনে রাখো। তাই বুঝি? এই, তুমি আমাকে ছেড়ে আর যাবে না তো? আসছি তো তোমাদেরই কাছে, তবে তার আগে মাকে খুঁজে দাও। দেব বলেই তো ছুটে এসেছি, বোঝো না? বুঝি সবই, কিন্তু মন যে বড়ই উতলা। তাহলে তোমার কষ্ট কি আমার কষ্ট নয়? আমার সব ভুল আমি বুঝতে পেরেছি, নিজেকে শোধরাতে চাই। একটা সুযোগ দাও তোমরা। বৃষ্টির কণ্ঠস্বর কেঁপে উঠল। তুমি যে আমাদের আপন, তোমার জায়গায় তোমাকে তো ফিরতেই হতো বৃষ্টি। তুমি এত ভালো কেন? কোনো রাগ নেই তোমার সঙ্গে? রাগ? ধুর। এই, বাবা ওরা বেরিয়ে আসছেন, আমি এখন রাখছি সোনা, কেমন? আচ্ছা, মেসেজ করো কিন্তু। করবো তো, রাখলাম। হ্যাঁ। ফোন আলাপ থেমে গেল ঠিকই, কিন্তু একটা আলগা হয়ে যাওয়া বাঁধনের সুতো আবার যেন কোনো অদৃশ্য শক্তির বলে নীরবে জোড়া লাগতে শুরু করল। বিমর্ষ মন নিয়ে ভদ্রলোক একাঙ্ক্ষীর ওয়ার্ড থেকে বেরিয়ে এলেন। দুশ্চিন্তার ভাঁজ কপালে ফুটে উঠেছে তার। এখনও ডাক্তারবাবু কোনো আশ্বাস দিতে পারেননি। ৭২ ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে চূড়ান্ত আশঙ্কার কথা জানিয়ে দিয়েছেন উনি। একটা সিগারেট ধরিয়ে হাসপাতালের বাইরে রাস্তায় এসে একটা গাছের নিচে বসার জায়গায় বসলেন। উদাস দুই চোখে আকাশের দিকে তাকিয়ে মুখে জমানো সিগারেটের ধোঁয়াটা ছাড়লেন। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া ঊর্ধ্বগামী হলো। কিছুক্ষণের মধ্যে মিলিয়ে গেল মেঘের সঙ্গে। রাতের আকাশে তখনও মেঘের বিস্তর আনাগোনা। এক ফালি চাঁদ অবাধে ছুটে বেড়াচ্ছে ওড়না ঢাকা মেঘের আড়ালে। দু একটা তারাও মাঝে মাঝে উকি দিচ্ছে তাদের অস্তিত্ব প্রকাশের তাগিদে। মৃদু শীতল হাওয়া বইছে। অদূরে হয়তো বৃষ্টি হয়েছে, তাই হাওয়াটা বেশ ঠান্ডা। জনহীন রাস্তা, দু একটা পথ কুকুর নিজেদের সঙ্গী সহ একাধারে বসে পাহারা দিচ্ছে শহর। একা ভদ্রলোককে দেখে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। ভদ্রলোক নির্বিকারভাবে চুপচাপ বসে রইলেন। সিগারেটের শেষ টানটা দিয়ে শেষাংশ পায়ের তলায় পিষে দিলেন আগুনটা নেভানোর চেষ্টায়। সিগারেটের আগুন নিভে গেলেও বুকের ভেতরে যে আগুন আজ দীর্ঘদিন ধরে জ্বলছে সেটা কি করে নেভানো যাবে? দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না যেমন মানুষ, ঠিক তেমনি কাছে থাকতে একাঙ্ক্ষীকে বুঝতে পারেননি তিনিও। একাঙ্ক্ষীর অনেক খোঁজ নিয়েও কোথাও কোনো খবর পাওয়া যায়নি। এক সময় ধরেই নিয়েছিলেন ও আর বেঁচে নেই। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন তিনি, আর বিয়ে করে সংসারী হননি। আজও তাই অনুভবে একাঙ্ক্ষীর কাছে থাকেন। রাতে দীর্ঘ সময় তার ছবির সামনে মৌন হয়ে বসে থাকেন। এই সময় সাগরও বাবার কাছে আসে না। একা থাকতে দেয় ততক্ষণ যতক্ষণ উনি নিজে উঠে না আসেন। এই নিত্যদিনের একটা নিয়মের তালিকায় যুক্ত হয়ে গেছে। না বলেও অনেক কথা বলা হয় কিংবা বুঝে নিতে হয়। এটা না হলে কোনো বন্ধনই দৃঢ় হয় না। বাবা ছেলের এই নিবিড় বন্ধন দিনে দিনে পোক্ত হয়ে উঠেছে। আজও সাগর কিছু একটা সন্দেহ করেছে ঠিক, তবুও মুখ ফুটে বাবাকে কিছু জিজ্ঞাসা করেনি। বাবার ইচ্ছেকে সম্মান জানিয়ে সে একাই হোটেলে ফিরে গেছে। সে ভয়ঙ্কর রাতের কথা মনে করে আজও লজ্জায় কুঁকড়ে যায় বিহান। নিজেকে মানুষ বলে মনে হয় না আর। বন্ধুদের সঙ্গে পার্টি করে প্রায় মাঝরাতে টলতে টলতে এসে বেডরুমে ঢুকে দেখল একাঙ্ক্ষী তখনও জেগে। চেয়ারে বসে একটা বই হাতে নিয়ে সেটা এক মনে পড়ছিল। পায়ের শব্দে একাঙ্ক্ষী বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাতেই বিহানকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল।
ঠিকমতো দাঁড়াতে পারছে না বিহান। পা দুটো টলছে, চোখ মুখ কেমন অস্বাভাবিক লাগছে দেখে বইটা সামনের টেবিলে রেখে একাঙ্ক্ষী উঠে দরজার সামনে এগিয়ে গেল। কাছে যেতে বিলেতি মদের গন্ধ এসে একাঙ্ক্ষীর নাকে ঠেকল। দিনের পর দিন একটু একটু করে বিহানকে বদলে যেতে দেখেও এতদিন চুপ থেকেছে সে, কিন্তু মাত্রাহীন এই পরিবর্তন দেখে আজ নিজেকে শান্ত রাখতে পারল না একাঙ্ক্ষী। রাগে দুঃখে দু চোখ দিয়ে গড়িয়ে পড়ল বেদনার অশ্রুজল। নিজেকে হেরে যেতে দেখে কার ভালো লাগে? অনেক চেষ্টা করেও সংসারে নিজের একটা জায়গা করে নিতে না পারার গ্লানিতে এমনিতেই দুর্বল হয়ে পড়েছিল। শাশুড়ি ননদের জ্বালায় একদিনও শান্তিতে কাটানো দায় হয়ে উঠেছে। এর উপর বিহানের অধঃপতন আর সহ্য করা যাচ্ছে না। চিৎকার করে বলে উঠল, এতটা নিচে নেমে গেছো তুমি? রাত দুপুরে মদ গিলে বাড়িতে এলে? একাঙ্ক্ষীর কথায় বিহান ক্ষিপ্ত হয়ে চোখ বড় করে বাঘের গর্জনে তেড়ে এলো সামনে। কি বললি? আমি নীচ? শালি হারামজাদি, আমার খাবি আর আমার উপরের চোটপাট? তোর বাপের টাকায় খেয়েছি রে? রাগে একাঙ্ক্ষীর লম্বা চুল টেনে ধরল বিহান। ছাড়ো, লাগছে, উফ। কোনো কথা না শুনে একাঙ্ক্ষীর দুই গালে পরপর সজোরে থাপ্পড় বসিয়ে দিল। অমানুষ জানোয়ারদের মতো বউকে মারতে লজ্জা করছে না? চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে উঠল একাঙ্ক্ষী। বিহানের শরীরে তখন পাশবিক রক্ত বইছে। সজোরে এক ধাক্কা দিতেই একাঙ্ক্ষী বিছানার ধার থেকে মেঝেতে এসে উপুড় হয়ে পড়ল। খাটের কোনায় লেগে কপালের ডান দিকটা কেটে রক্ত ঝরতে লাগলো। রক্ত দেখে উল্লাসিত হয়ে হাসতে হাসতে বিহান বলল, আমার উপর কথা বলার মজা পেলি আর দুঃসাহস দেখাবি? মেঝেতে লুটিয়ে থেকে একাঙ্ক্ষী চিৎকার করে শাশুড়ি ননদকে বাঁচানোর জন্য ডাকতে শুরু করলো, মা, মা, ময়ূরী, বাঁচাও আমাকে, আমাকে যে মেরে ফেলছে। না, কেউ আসেনি বাঁচাতে তাকে। বিহান একাঙ্ক্ষীর কাছে এসে তার গায়ের উপর ঘৃণায় থুতু ফেলে বলল, তুই আমার গোলাম হয়ে থাকবি? গার্জেন হওয়ার চেষ্টা করলে এখানেই পুঁতে দেব শালি, মনে রাখিস। তখনকার মতো রুম ছেড়ে অন্য রুমে চলে এসেছিল বিহান। একাঙ্ক্ষী শোকে অপমানে নিজের ভাগ্যের পরিহাসের কথা ভেবে মেঝেতে পড়েই কাঁদতে রইল বাকি রাতটুকু। পরদিন সকালে একাঙ্ক্ষী বিহানকে ব্রেকফাস্ট দিতে দিতে বলল, কাল তোমাকে একটা খুশির খবর দেব বলেই অপেক্ষা করছিলাম রাতে। কিন্তু বিহান মুখ তুলে না তুলেই খেতে খেতে বলল, তুমি আবার কি খুশির খবর দেবে? বিহানের বিদ্রুপের স্বরকে উপেক্ষা করে একাঙ্ক্ষী পাশের চেয়ারটায় বসে শান্ত স্বরে বলল, আমি প্রেগনেন্ট, মা হতে চলেছি। একাঙ্ক্ষীর কথায় কারেন্টের শক খাওয়ার মতো বিহান চমকে উঠল। তারপর চোয়াল শক্ত করে বলল, অসম্ভব, এখন বাচ্চা নেওয়া যাবে না। এটা কেমন কথা, আর কেনই বা বলছো এমন কথা? বিহানের স্বর গিয়ে ভেতরের ঘরে পৌঁছলো। তৎক্ষণাৎ ভেতর থেকে শাশুড়ি আর ননদ বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এসে কৌতূহলের চোখে দুজনের দিকে তাকালো। শাশুড়ি থেমে না থেকে জিজ্ঞাসা করে ফেলল নিজের ছেলেকে, কি হয়েছে রে বাবু? দেখো না মা, কি বলছে, ও নাকি মা হবে। কি এত তাড়াতাড়ি? কোনো আক্কেল নেই? ননদের এখনো বিয়ে হয়নি, এখন পেট বানিয়ে বসলো? শাশুড়ির কথায় অবাক হয়ে একাঙ্ক্ষী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মা, এর জন্য কি আমি একা দায়ী? তোমার নয় তো আর কার শুনি? তোমার তো একটু বুঝে সুঝে চলা উচিত ছিল। মা! বিস্ময়ে একাঙ্ক্ষী বোবা হয়ে গেল। কোনো শব্দ আর বেরিয়ে এলো না। এক মা হয়ে আরেকজন অন্তঃসত্ত্বাকে খুশিতে কোথায় বরণ করবে তা না। ননদ এগিয়ে এসে বলল, বৌদি, অ্যাবর্শন করিয়ে নেবে চলো, আমার চেনা ডাক্তার আছে, কোনো ঝামেলা হবে না। সকলের কথা শুনে হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে গেল একাঙ্ক্ষীর। মাথায় হাত দিতেই কপালের কাটা দগদগে কাটাটা চ্যাট চ্যাট করে উঠল। টাল সামলাতে আবার চেয়ারে বসে পড়ল। বিহানের খাওয়া ততক্ষণে হয়ে গেছে। উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বোনকে বলল, তুই ফোন করে কালকে ডেট নিয়ে নিস, ওকে নিয়ে তুই যাস, পৌঁছে আমাকে ফোন করলেই হবে, আমি অফিস থেকে চলে যাব। এই বলে বিহান বেসিনের দিকে এগিয়ে গেল। একাঙ্ক্ষী কিংকর্তব্য বিমূঢ় হয়ে শূন্য দৃষ্টিতে বিহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। যথারীতি সেদিন রাতেও আকণ্ঠ মদ্যপান করে বিহান বাড়িতে ফেরে। একাঙ্ক্ষী সারাদিন চিন্তা করে নিজেকে গুছিয়ে নিয়েছিল, কিছুতেই সে গর্ভপাত করাবে না। চোয়াল শক্ত করে নিজের অন্তর্শক্তিকে জাগিয়ে তুলল এক মা তার গর্ভের সন্তানের মঙ্গলের জন্য। রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর বাড়ির পেছন দরজা দিয়ে বেরিয়ে পড়ল অজানা ঠিকানায়। সকালে বিহানের মা ঘুম থেকে উঠে দেখলেন পেছনে দরজাটা হা করে খোলা। তৎক্ষণাৎ তার মনে কেন যেন সন্দেহ হলো, হয়তো একাঙ্ক্ষী বাড়ি থেকে পালিয়েছে। তক্ষণে তিনি ছুটে একাঙ্ক্ষী বিহানের শোয়ার ঘরের দিকে এগিয়ে যান। ওদের ঘরের দরজাটা একটু ঠেলতেই দরজাটা খুলে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে দরজাটা বাইরে থেকে ভেজানো ছিল। ভেতরে গিয়ে দেখলেন বিছানায় বিহান একা এবং অঘরে ঘুমোচ্ছে। এই দেখে চিৎকার করে উঠলেন তিনি, বাবু, ও বাবু, এখনো ঘুমিয়ে আছিস? এদিকে সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই ওঠ।
সকাল সকাল কানের কাছে এমন চিৎকার শুনে ঘুম ভেঙে গেল বিহানের। একরাশ বিরক্তিতে বিহান বলে উঠল, কি এমন হলো যে সাত সকালে বাড়ি মাথায় করছো? আরে তোর বউ পালিয়েছে, উঠে দেখ। মায়ের এই কথায় চোখের ঘুম কোথায় যে উড়ে গেল। ধড়ফড় করে বিছানায় উঠে বসল বিহান। কপাল কুঁচকে মায়ের উদ্দেশ্যে বলল, কি বলছো? ভালো করে দেখো, এদিক ওদিক আছে কোথাও? যাবে কোথায় আর? সব খোঁজা হয়ে গেছে রে, পেছনে দরজা দিয়ে পালিয়েছে। দরজাটা হাঁ করে খোলা দেখে আমার সন্দেহ হলো। দাঁড়াও, আমি দেখছি কতদূর পালাবে। চটজলদি বিছানা ছেড়ে উঠে একটা টি শার্ট পরে ছুটে বেরিয়ে গেল বিহান। গ্যারেজে গিয়ে বাইকটা স্টার্ট করলো। দেরি না করে তক্ষুনি বেরিয়ে পড়ল। সারাদিন অনেক খুঁজেও যখন একাঙ্ক্ষীর কোনো হদিশ পেল না, বিকেল নাগাদ ক্লান্ত এবং উদাস হয়ে বাড়িতে ফিরে এলো বিহান। মা বোন দুজনেই ছুটে এলো বাড়ির বউয়ের কোনো খবর পেল কিনা জানার কৌতূহলে। বাবু, কোনো খবর পেলি? না মা, আমি থানায় ডায়েরি করে এলাম। পুলিশ কেস? মা, এছাড়া তো আর কোনো পথ খোলা নেই। দাদা, বৌদির কোনো বন্ধু আছে? ওদের কাছেও যেতে পারে। না রে, আমার জানা এখানে ওর কোনো বন্ধু নেই। একা কোথায় যে গেল। বিহানের কপালে অজান্তেই চিন্তার ভাঁজ ফুটে উঠল। সেটা লক্ষ্য করে তার মা বললেন, ধুর, চিন্তা করিস না, ঠিক ফিরে আসবে। পেটে টান পড়লে রাগ নেমে জল হয়ে যাবে। এক দুদিনে ফিরবেই, মিলিয়ে নিস আমার কথা। মা, তুমি না একজন মা? আমি তোদের দুজনের মা, ওর না। মুখ বেঁকিয়ে বললেন, মা, তোমার মতো শাশুড়িদের জন্য একটা সংসার ভেঙে যায়। বাবু, তুই এই কথা বলতে পারলি? ছেলের কথায় অবাক হয়ে প্রশ্ন করলেন। হ্যাঁ, তোমাদের কথায় আমি অনেক ভুল করেছি ওর উপর। আমার হাত ধরেই ও এই বাড়িতে এসেছিল। দায়িত্ব নেওয়ার বদলে দিনের পর দিন মানসিক অত্যাচার করে এসেছি। মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল বিহান। অকস্মাৎ এক ঝটকায় এতদিন একাঙ্ক্ষীর উপর করা সব অন্যায় যেন চোখের সামনে ভেসে উঠল। না, পুলিশও কোনো হদিশ দিতে পারেনি। তবে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছিল বিহান। একাঙ্ক্ষীকে মনের আসনে আবার পুনঃস্থাপন করেছিল। তাই তো এত বছর ধরেও নিখোঁজ একাঙ্ক্ষীকে নিজের মনে বাঁচিয়ে রেখেছে বিহান। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল বিহানের। আজ একাঙ্ক্ষী জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ও জয়ী হোক, এটাই একমাত্র বাসনা বিহানের। নাইবা হলো সঙ্গে থাকা, দূর থেকে একবার দেখেই ফিরে যাবে সে। কোন মুখে একাঙ্ক্ষীর সামনে দাঁড়াবে? পকেটে ফোনটা বেজে উঠতেই চিন্তার জাল ছিঁড়ে বেরিয়ে বিহান ফোনটা বের করল। মোবাইলের স্ক্রিনে সাগরের ছবিটা ভেসে উঠল। হ্যালো বাবু, তুই ঘুমাসনি এখনো? কি করে ঘুমাবো বাবা, তুমি তো কোনো খবর দিলে না। এতক্ষণ ধরে ফোনের অপেক্ষা করে আর থাকতে না পেরে ফোনটা করলাম। এখনো তো একই কন্ডিশন, তুই চিন্তা করিস না, আমি সকালে ফিরে আসব। ঘুমিয়ে পড় তুই। ওকে বাবা, টেক কেয়ার, গুড নাইট। ফ্লাইটে চোখ বন্ধ করতে মায়ের মুখটা ভেসে উঠল। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে মোবাইল ফ্লাইট মোডে দিয়ে হোয়াটসঅ্যাপে প্রাঞ্জলের সঙ্গে হওয়া কথোপকথনগুলো পড়তে শুরু করলো। আবার স্মৃতির ভেলায় চড়ে অতীতের সে দিনটিতে পৌঁছে গেল। কয়েকদিন ধরে বৃষ্টির সঙ্গে দেখা না হওয়ায় সেদিন সন্ধ্যায় প্রাঞ্জল ওদের বাড়িতে আসে। একাঙ্ক্ষী তখন বাড়িতে ছিল না। স্কুল ছুটির পর একেবারে মাসকাবারে জিনিস কিনে বাড়ি ফিরবে, সেটা স্কুলে যাওয়ার আগে বৃষ্টিকে জানিয়ে যায়। আগের রাতে বৃষ্টির হঠাৎ জ্বর আসে, তাই স্কুলে না গিয়ে বাড়িতেই ছিল। সন্ধে হয়ে এসেছে দেখে ঘরে লাইট জ্বালিয়ে পড়ার টেবিলে এসে বসল বৃষ্টি। সামনে ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা। হঠাৎ দরজায় টোকা মারার আওয়াজ শুনতে পেয়ে বৃষ্টি ভাবল একাঙ্ক্ষী এসেছে। এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই প্রাঞ্জলকে দেখতে পেয়ে চমকে গেল। বৃষ্টি অবাক হয়ে প্রশ্ন করল, তুমি? হ্যাঁ আমি, জলজ্যান্ত আমি। কেন, আসতে বারণ? আরে না না, এসো। দরজা থেকে সরে দাঁড়ায় বৃষ্টি। আন্টি তো বাজারে গেছে তাই না, ফিরতে দেরি হবে, তাই তোমাকে পাহারা দিতে এলাম। প্রাঞ্জল হেসে বলল, তুমি এত কথা কি করে জানলে? জানতে হয়, তককে তককে ছিলাম কখন তোমাকে একলা পাবো। প্রাঞ্জলের আগাগোড়াই কৌতুক করা স্বভাব। তবে আজকের এই কথায় বৃষ্টি হঠাৎ রেগে গেল। প্রাঞ্জল দা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এ বাবা, কি ভুল বললাম বলো? আমি তোমাকে দেখার জন্য কতদিন ধরে তীর্থের কাকের মতো বসে আছি, আর তুমি কি না আমার থেকে মুখ ফিরিয়ে নিলে? কি যাতা বলছো, যাও তো, বেরিয়ে যাও এক্ষুনি। বৃষ্টি রেগে গিয়ে বলে। ওর এই অদ্ভুত আচরণে প্রাঞ্জলের মুখটা তৎক্ষণাৎ কালো হয়ে যায়। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে তারপর গম্ভীর স্বরে বলে, বেশ, চলে যাচ্ছি আমি, তবে তুমি না ডাকলে আর কখনো আসবো না আমি। এই বলে আর না দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে যায় প্রাঞ্জল। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বৃষ্টি। একই কদিন ধরে অস্থির হয়ে আছে মন। বারবার একই শব্দ যেন তার কানে প্রতিধ্বনি হচ্ছে, বেজন্মা বেজন্মা। বাবাকে ছাড়া সে জন্মলগ্ন থেকে বড় হয়েছে সে। তার মাকে নিয়ে নানা কথা বলে লোকে।
নোংরা ইঙ্গিত করে সেটা বুঝতে পারে বৃষ্টি। মনের মধ্যে চলছে ঝড় আর দ্বন্দ্ব, ঠিক বেঠিক, ভালো মন্দ সব যেন মিলেমিশে এক হয়ে গেছে এখন। মানসিক দিক থেকে সে ক্রমশ বিপর্যস্ত হয়ে পড়েছে। সেদিনের ঘটনার পর প্রাঞ্জল আর আসেনি, সরাসরি খোঁজও নেয়নি বৃষ্টির। তবে বৃষ্টি নিজের ভুল বুঝতে পেরেছিল পরে, কিন্তু লজ্জা এবং অপরাধ বোধে প্রাঞ্জলের মুখোমুখি হতে পারেনি। রাস্তায় যেতে আসতে কখনো দেখা হলে দুজনেই চোখ ফিরিয়ে নিয়েছে, একজন লজ্জায় আরেকজন অভিমানে। পাইলটের অ্যানাউন্সে এক ঝটকায় স্মৃতির ঘর থেকে বেরিয়ে এলো বৃষ্টি। ওরা এখন কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করছে। যথাসময়ে ফ্লাইটটা ল্যান্ড করতে বৃষ্টি নিজের সিট ছেড়ে উঠে দাঁড়ালো। জানলার কাচ দিয়ে দেখল তখন সদ্য স্নাত অরুণালোকের আলোয় মোহময়ী কলকাতার রূপ লালিত্য ফুটে উঠেছে। এয়ারপোর্টে চারিদিকে চোখ বুলিয়ে নিল বৃষ্টি। সহযাত্রীদের পেছন পেছন ধীরে ধীরে নেমে এলো প্লেন থেকে। হাতে ধরা মোবাইলটার সুইচ অন করতেই স্ক্রিনে দুটো মিসড কল ভেসে উঠল। প্রাঞ্জল নামটা দেখেই মনটা আবার উদ্বিগ্ন হয়ে উঠল। ভাবল ওরা হয়তো এতক্ষণে দীঘায় পৌঁছে গেছে। এয়ার বাসের দিকে এগিয়ে যেতে যেতে প্রাঞ্জলকে কল ব্যাক করল। ফোনটা রিং হয়ে কেটে গেল। অজানা এক আতঙ্কে বুকটা আবার কেঁপে উঠল। আবার কল করতে যাবে ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল। প্রাঞ্জলই করেছে। হ্যালো প্রাঞ্জল দা। হ্যাঁ, তোমার ফ্লাইট ল্যান্ড করেছে তাহলে? এই মাত্র। তোমরা কোথায়? কিছুক্ষণ হলো দীঘা পৌঁছে গেছি। আমরা এখন থানায় এসে খোঁজ করার চেষ্টা করছি। থানায়? তাহলে কোথায় যাব বলো, আর কোথায় খুঁজবো আন্টিকে? পুলিশের সাহায্যে যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করাই তো শ্রেয়, তাই না? বাবাও তো তাই বললেন। ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। আমার মাথায় দুশ্চিন্তা ছাড়া আর কিছুই আসছে না। আমি বেরিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে চলে যাব। আমার পৌঁছতে প্রায় 5 থেকে 6 ঘন্টা তো লেগেই যাবে। তোমরা ততক্ষণে মায়ের খোঁজ চালিয়ে যাও। আমার জন্য অপেক্ষা করো না প্লিজ। সেটাই চেষ্টা করছি, তুমি সাবধানে এসো। চিন্তা করো না, আমরা যথাসাধ্য চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে তোমরাই আমার একমাত্র ভরসা প্রাঞ্জলদা। ডোন্ট ওয়ারি, ছাড়ছি এখন। হ্যাঁ। প্রাঞ্জল বাবার সঙ্গে দীঘা থানার অফিসার ইনচার্জের কাছে একাঙ্ক্ষীর দীঘা আসা থেকে মেয়ের সঙ্গে তার কথোপকথন এবং ফোন অফ হওয়া পর্যন্ত একে একে সমস্ত বৃত্তান্ত খুলে বলল। তাকে খোঁজার জন্য বিনীত অনুরোধ করে হাত জোর করে বলল, স্যার, আমরা নিরুপায় হয়ে এত দূর থেকে আপনার সাহায্য চাইতে ছুটে এসেছি। প্লিজ আমাদের সাহায্য করুন। আরে, এত করে বলার কিছু নেই, আমরা তো আছি আপনাদের সাহায্যের জন্যই। কাল বিকেলে এক মহিলাকে রেস্কিউ করা হয়েছে, তবে সেটা দীঘা নয়, পাশে অন্য কোনো বিচ থেকে। কোন বিচ স্যার? তাজপুর। মাঝবয়সী মহিলা, একাই এসেছিলেন শুনলাম। স্যার, এখন কোথায় উনি? সরকারি হাসপাতালে আছে, একবার সেখানে গিয়ে দেখতে পারেন, চলুন। মেঘের কোণে এক চিলতে রোদের ঝিলিক দেখার মতো আশার ক্ষীণ আলো ফুটে উঠল ওদের মনে। অফিসারের পেছন পেছন প্রাঞ্জল আর মাস্টার মশাই একসঙ্গে বেরিয়ে এলেন। রাতের নিকষ কালো আধারের বুক চিরে প্রভাতী আলোর কিরণ ছড়িয়ে পড়েছে চারিদিকে। গাছতলায় বসে কখন যে চোখটা লেগে গেছিল বুঝতে পারিনি। হঠাৎ গাড়ির হর্নের শব্দে চমকে উঠল বিহান। সকালের শীতল হাওয়া এসে ছুঁয়ে উড়িয়ে নিল তার দু চোখের ঘুমের ঘোর। সশব্দে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো হাসপাতাল চত্বরে। অনেকক্ষণ একাঙ্ক্ষীর কাছে যাওয়া হয়নি, এই ভেবে বিহান এগিয়ে গেল ওয়ার্ডের দিকে। পুলিশ সহ একজন যুবক এবং এক বয়স্ক লোককেও একই দিকে এগিয়ে যেতে দেখল। বিহান মনে মনে ভাবল, হয়তো এখানে ওদের কোনো পেশেন্ট আছে। একাঙ্ক্ষীর শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখার জন্য এক বুক উদ্বেগ নিয়ে দ্রুত সেদিকে অগ্রসর হলো। বিহান দরজার বাইরে গিয়ে থমকে দাঁড়ালো। দেখল একাঙ্ক্ষীকে ঘিরে রয়েছে ডিউটিরত একজন ডাক্তার, নার্স এবং ওয়ার্ড গার্ল। হঠাৎ বুকটা কেঁপে উঠল কোনো অজানা আশঙ্কায়। উৎকণ্ঠায় দুটো পা টলছে তার। একাঙ্ক্ষীকে তার শেষ কথাটা বলা কি হলো না আর? হতাশায় মন বিমর্ষ হয়ে দরজার কাছে মাথায় হাত দিয়ে বসে পড়ল। বিড়বিড় করে বলে উঠল, হে ঈশ্বর, ওর সঙ্গে এত বছর পর দেখা যদিও হলো, কথা বলার কি আর কোনো সুযোগ হবে না? দু চোখ ঝাপসা হয়ে এলো বিহানের। দিনের আলোতেও চারিদিকে যেন হঠাৎ অন্ধকার হয়ে এলো তার। হঠাৎ অজ্ঞান হয়ে বিহান লুটিয়ে পড়ল সেখানেই। পাশাপাশি দুটো বেডে দুই প্রাক্তন প্রেমিক প্রেমিকা শুয়ে একে অপরের মুখের দিকে বিস্ময়ে তাকিয়ে রইল। দুজনের মনে হলো এতগুলো বছর যেন এক স্বপ্নের ভেতরে ছিল। হঠাৎ গভীর ঘুম থেকে জাগলো দুটো প্রাণ। বিহানের চোখের কোণ বেয়ে নেমে এলো অবারিত আক্ষেপের অশ্রুধারা। বিছানায় উঠে বসে হাত জোর করে একাঙ্ক্ষীকে বলল, জানি আমি যে অপরাধ করেছি সেটা ক্ষমার অযোগ্য,
তবুও ক্ষমা চাইছি আমি। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, এই সকলের সামনে কথা দিলাম। একাঙ্ক্ষীর চোখে এখনো বিস্ময় লেগে আছে। বিহানকে এখানে দেখে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেছে তার। পুলিশ অফিসার বলে উঠলেন, ম্যাডাম, ইনি না থাকলে আপনি আপনার জীবন ফিরে পেতেন না। যেভাবে উত্তাল গভীর সমুদ্রে গিয়ে আপনাকে বাঁচিয়েছেন সে সিনেমায় দেখা যায়, বাস্তবে হয় না। বিহান, অস্ফুট স্বরে একাঙ্ক্ষী বলে উঠল। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল। মাস্টারমশাই হতবাক হয়ে এতক্ষণ সব শুনছিলেন। তিনি উপরের দিকে দেখিয়ে বলে উঠলেন, তিনি চাইলে কি না হয়। প্রাঞ্জল এগিয়ে এসে উৎকণ্ঠায় বলে উঠল, আন্টি, তোমাকে খুঁজে পেয়েছি। এটাই আমার জীবনের সেরা কাজ বলে মনে হচ্ছে, জানো তো। এগিয়ে গিয়ে একাঙ্ক্ষীকে জড়িয়ে ধরল প্রাঞ্জল। প্রাঞ্জলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একাঙ্ক্ষী বলল, ওই যে বললেন উনি সময় হয়নি যাওয়ার, তাই তো যেতে পারলাম না রে বাবু। কি করে আমাদের ছেড়ে যেতে চাইলে বলো তো? তুমি তো আমার আন্টির থেকে বেশি মা। জানি না রে, কিছুই জানি না আমি। ডাক্তারবাবু বলে উঠলেন, এখন উনি বিপদমুক্ত, বিকেলে ডিসচার্জ করিয়ে নিয়ে যেতে পারবেন। এই বলে ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় একসঙ্গে ওয়ার্ড ছেড়ে বেরিয়ে গেলেন। বিহান উঠে গিয়ে সাগরকে ফোন করে একাঙ্ক্ষীর সুস্থ হওয়ার কথা জানিয়ে বিহান তাকে হাসপাতালে চলে আসতে বলল। একাঙ্ক্ষী প্রাঞ্জলের সাহায্যে বিছানাতে উঠে বসে মাস্টারমশাইকে বলল, আপনারা এখানে? মাস্টারমশাই একে একে সমস্ত ঘটনা বৃত্তান্ত বলে বৃষ্টির আসার কথাও জানালেন। বৃষ্টি আসবে শুনে একাঙ্ক্ষীর অন্তরে এতদিনের জমে থাকা কষ্ট, হতাশা, শূন্যতা দূর হয়ে গিয়ে এক খুশির স্রোত বয়ে গেল। বৃষ্টি আসছে? হ্যাঁ আন্টি, ও আসছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। তবে তোমার সুস্থ হওয়ার কথা ওকে এখনও জানাইনি, এসে সচক্ষে দেখুক। আমি মেসেজ করে দিয়েছি তুমি সিরিয়াস এবং হাসপাতালে আছো বলে। বলে দে বাবা, মেয়েটা চিন্তায় আদমরা হয়ে যাবে যে। ওকে আর মানসিক চাপ দিস না। না আন্টি, ওটা ওর কৃতকর্মের শাস্তি, সেটা ওকে পেতেই হবে। হ্যাঁ, বাবু ঠিকই বলেছে, এইটুকু কষ্ট পেতে দাও ওকে। মাস্টারমশাইও একই কথা বলে উঠলেন। বিহান ছেলেকে ফোন করে ওদের সামনে এসে আবার নতমুখে বসল। নিচুস্বরে বলল, অনেক খুঁজেছি তোমাকে, আবার দেখতে পাবো সে আশাও শেষ হয়ে গিয়েছিল। তবে তোমার জায়গায় আমি কাউকে বসাইনি। মাস্টারমশাই একাঙ্ক্ষীর গ্রামে যাওয়া থেকে এই পর্যন্ত সব বিহানকে জানালেন। বিহান সব শুনে একাঙ্ক্ষীর দিকে তাকিয়ে বলল, একটা প্রশ্ন ছিল, আমাদের কোনো সন্তান আছে কি? একটু থেমে আবার বলল, এই উত্তরটা দাও প্লিজ। এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মৌন হয়ে রইল একাঙ্ক্ষী। ওকে চুপ করে থাকতে দেখে বিহান মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে আবার বলল, স্যার, আপনি তো সবই জানেন, প্লিজ আমাকে উত্তর দিন। এই উত্তর আমি দিতে পারবো না, একাঙ্ক্ষী চাইলে দেবে। হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। মুহূর্তরা যেন স্থবির হয়ে গেল এই প্রশ্নে। নিস্তব্ধতা ভঙ্গ করে প্রাঞ্জলের ফোনটা বেজে উঠল। হ্যালো, কোথায় তুমি? হাসপাতালের গেটে। ভেতরে চলে এসো। আচ্ছা। ফোনটা পেয়েই প্রাঞ্জল ছুটে বেরিয়ে গেল। মা, মা! বৃষ্টি এসে ঝাঁপিয়ে পড়ল মায়ের কোলে। একাঙ্ক্ষী মেয়েকে কাছে পেয়ে পরম মমতায় নিজের বুকে জড়িয়ে ধরল প্রাণ পুতুলিকে। সব যন্ত্রণার উপশম ঘটে হাউ হাউ করে কেঁদে উঠল দুজনে। দুজনার কান্নার স্রোতে মান অভিমান সব ধুয়ে গিয়ে বেজে উঠল মিলনের ঐক্যতান, সরি মা। একাঙ্ক্ষীর চোখের জল মুছিয়ে দিতে দিতে বৃষ্টি কাঁদতে কাঁদতে বলল, আমার সোনা মা। পরম মমতা একাঙ্ক্ষী মেয়ের কপালে চুমু খেয়ে বলল। বিহান বিস্ময়ে হতবাক হয়ে বৃষ্টির দিকে চেয়ে রইল। যুবতী একাঙ্ক্ষীর ছায়া যেন সে একই মুখের আদল। এগিয়ে যেতে গিয়েও থেমে গেল বিহান। মাথা নামিয়ে সেখান থেকে ধীরে ধীরে সকলের পাশ কেটে বেরিয়ে গেল বিহান। বাবা! গেটের কাছে পৌঁছে কারো ডাকে পেছন ফিরে তাকালো বিহান। অভাবনীয় দৃশ্য দেখে বিহবল দৃষ্টিতে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল বিহান। বৃষ্টি দৌড়ে আসছে তার দিকে। এটা কি সে ঠিক দেখছে? মনে সন্দেহ হলো। এই কয়েক বছরে এমন অনেক দিবাস্বপ্ন দেখার অভ্যেস হয়েছে তার, তাই নিজের চোখে বিশ্বাস করতে পারছে না কিছুতেই। দু চোখ জলে এমনিতেই ঝাপসা হয়ে আছে। নিজের দুহাতে চোখ দুটো মুছে নিয়ে ভালো করে দেখল। হ্যাঁ, ঠিকই তো। বৃষ্টি ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে। হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, আমাকে না নিয়ে কোথায় যাচ্ছ তুমি? ঘাড় বাঁকিয়ে দু চোখ ছোট করে প্রশ্ন করল বিহানকে। বৃষ্টি চোখে মুখে তখন রাগ অভিমান মেশানো ভাব ফুটে উঠেছে। বিহানের দু চোখ আবার জলে ভরে উঠল। এই আনন্দ যে আর ধরে রাখতে পারছে না। বুকের মাঝে তখন চলছে খুশির আলোড়ন। এক গভীর প্রশান্তিতে ছেয়ে গেছে তার মন। দুহাত বাড়িয়ে দিল বৃষ্টির দিকে।
বহুদিনের কাঙ্ক্ষিত বাসনায় উদ্বেল হয়ে সিক্ত নয়নে ছুটে এসে বাবার বুকে মুখ গুজে দিল বৃষ্টি। এক সমুদ্র অভিমানে ফুপিয়ে ফুলে ফুলে উঠল বাবার বুকে মুখ লুকিয়ে। যে প্রশ্নবাণী স্কুলে বন্ধুদের কাছে বারবার অপমানিত হয়েছে, ক্ষোভে লজ্জায় নিজেকে গুটিয়ে নিয়েছে সবার কাছ থেকে, আজ যেন তার পরিসমাপ্তি ঘটল। মা, আমাকে ক্ষমা করে দিস। ঝরঝর করে অঝরে বৃষ্টি নেমে এলো বিহানের চোখে। ততক্ষণে সাগর এসে দাঁড়িয়েছে বাবার পাশে। পুত্রকন্যাকে দুহাতে জড়িয়ে ধরে বিহান বলল, আজ আমার জীবনের শ্রেষ্ঠ দিন, আয় তোরা আমার বুকে আয়। মাস্টারমশাই প্রাঞ্জলের সঙ্গে আস্তে আস্তে একাঙ্ক্ষীও এসে দাঁড়িয়েছে ততক্ষণে। একাঙ্ক্ষী অবাক স্বরে প্রশ্ন করল, এই ছেলেটা কে বিহান? আমার ছেলে সাগর। একে অবলম্বন করে এতদিন বেঁচেছিলাম আমি। সাগর আমার বন্ধুর ছেলে ছিল। ওরা সস্ত্রীক একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তবে সাগরকে আমি অনাথ হতে দিইনি, টেনে নিয়েছিলাম আমার শূন্য বুকে। এখনও আমার পুত্র। আয় বাবা, আমার বুকে আয়। একাঙ্ক্ষী দুহাত বাড়িয়ে দিল মমতায়। সাগর ছুটে এসে একাঙ্ক্ষীকে জড়িয়ে ধরল। অস্ফুট স্বরে বলে উঠল, মা, তুমি এলে। জীবনের পাতা বড় বৈচিত্র্যময়। ঈশ্বর হিসেব করেই লিখে যান প্রতিটি জীবনের গল্প কাহিনী। সেখানে হারানোর যন্ত্রণা যেমন থাকে, তেমনি মিলনের আনন্দও থাকে। আসা যাওয়ার পথের ধারে বাঁক আসে, আবার সোজা পথের সন্ধানও পাওয়া যায়। হয়তো এভাবেই ঈশ্বর পরীক্ষা নেন জীবনের। সব হারিয়েও আজ বিহান আবার নতুন করে যেন জীবন ফিরে পেল। ঠিক দূরে কোথাও সেই সময় বেজে উঠল, আমার সব সুখ দুঃখ মন্থন ধন, অন্তরে ফিরে এসো, আমার চিরবাঞ্ছিত এসো, আমার চিরসঞ্চিত এসো। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।